আমরা আপনাদের আজকে এটা হচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাস। এর আগে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন টেকনিক্যাল ইস্যুস গুলো নিয়ে কথা বলেছি, কোন কোন পার্টটাকে আমরা হাইলাইটেড করবো, কোন কোন পার্ট নিয়ে আমরা কথা বলবো, কি কি ইস্যুস রাখবো। তো সেখানকার ডিসকাশন গুলির মধ্যে আমরা কিছু ডিসকাশনকে একসাথে কাভার আপ করেছি এবং আমরা বলেছিলাম যে মোটিভেশনের উপরে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে কিছু থিওরি আছে, লিডারশিপের উপর অর্গানাইজেশন ম্যানেজমেন্টে কিছু থিওরি আছে। এই থিওরিগুলি যদি আপনি সবকিছু মিলে ঠিকঠাক ভাবে অ্যান্সার করতে পারেন তাহলে এই থিওরি থেকে আপনি 25 মার্কস অ্যান্সার করতে পারবেন। অর্গানাইজেশনের পাস ফেল এই থিওরিগুলির উপর ডিপেন্ড করে। আপনি যদি থিওরিগুলি ঠিকঠাক ভাবে অ্যান্সার করতে পারেন তাহলে, মানে ঠিকঠাক ভাবে মানে আপনি যদি শুধুমাত্র কজটা যদি বুঝতে পারেন তাহলে আপনি বাকি অংশটুকু এমনি অ্যান্সার করতে পারেন। এটা মিনিমাম ক্যারি করবে 25 মার্কস, কমপক্ষে আরো বেশিও আসতে পারে। এবং এটা যদি ঠিকঠাক ভাবে আপনি অ্যান্সার করতে পারেন থিওরিগুলি, তাহলে এই থিওরিগুলির উপর বেস করে আপনি 17, 18, 15, 16 মার্কস পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা বলেছিলাম যে আমরা প্রথমে থিওরিগুলি নিয়ে আলোচনা করব, তারই কনসিকুয়েন্সেসে আজকে আমরা থিওরিগুলি নিয়ে কথা বলছি। এখন 9টা 30 বাজে, 1 আওয়ার ইজ এনাফ। আমাদের 12 বা 13টা থিওরি নিয়ে আমরা কথা বলবো। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল গুলি দিয়ে সেট করে দিব, তারপরে আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন। প্রথমে আমরা মোটিভেশনাল থিওরি নিয়ে কথা বলবো। মোটিভেশনাল থিওরি মানে হচ্ছে যে থিওরি একজন মানুষকে মোটিভেট করে। মানে আমি এই কাজটা করব না, আমি তাকে কোনো একটা থিওরি দিয়ে বললাম বা কাউকে কোনোভাবে বুঝালাম, তারপরে সে চিন্তা করলো যে না আমার এই কাজটা করা উচিত, ঠিক আছে আমি এই কাজটা করব। এটা হচ্ছে মোটিভেশন। তাহলে একজন ব্যক্তি কোনো একটা কাজে পারছে না, অজ্ঞতা প্রকাশ করছে, চেষ্টা করছে না, অথবা হতাশ হয়ে গেছে, এই অবস্থায় তাকে মোটিভেশন দিয়ে আবার সেই কাজে ফিরিয়ে আনার প্রসেসটার নাম হচ্ছে মোটিভেশনাল থিওরি। মানে আমি মোটিভ মানে মোটিভেশনালি তাকে কনভিন্স করে যে কাজটা সে পারছে না, ফেইলর হচ্ছে, গোছাতে পারছে না, সেই কাজে তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। মোটিভেশনাল থিওরির ক্ষেত্রে আমরা প্রথমে যে থিওরিটা পড়বো সেই থিওরিটার নাম হচ্ছে নিড ওন্ড স্যাটিসফ্যাকশন চেইন। তাহলে এটা আসলে এই থিওরিটা, নিড ওন স্যাটিসফ্যাকশন থিওরিটা আসলে ওন নামক একজন স্কলার থিওরিটা দিয়েছেন। এটাতে চেইন স্যাটিসফ্যাকশনের কথা বলা হয়েছে। মানে আমি কাউকে মোটিভেশনাল স্পিচ দিতে গেলে, কাউকে মোটিভেট করতে গেলে নিড ওন স্যাটিসফ্যাকশন থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে কাউকে যদি আমি মোটিভেট করতে যাই তাহলে তার অ্যাক্টিভিটিতে মোটিভেট করতে গেলে তার মাথায় 3টা 4টা পয়েন্টকে একসাথে অ্যাড করে দিতে হবে। কেউ কোনো একটা কাজ করতে পারছে না, কেউ কোনো কিছু করছে না, তাকে আমি মোটিভেট করতে চাচ্ছি। তাহলে তার মাথার ভিতরে আমি সে যে কাজটা করতে পারছে না এইটার এগেইনস্টে বা এইটার যুক্তি হিসেবে 4টা জিনিসকে তার মাথায় আমি অ্যাড করে দিই। প্রথম জিনিস হচ্ছে নিড, দ্বিতীয় জিনিস হচ্ছে ওয়ান্ট, তৃতীয় জিনিস হচ্ছে অ্যাকশন, চতুর্থ জিনিস হচ্ছে স্যাটিসফ্যাকশন। অর্থাৎ সে একটা কাজ করতে পারছে না, সে আর কাজ করবে না, ডিসিশন নিয়েছে এই কাজ করবে না। ধরেন কোন একটা এক্সাম দিয়েছে, সে ফেল করেছে। এখন আমি তাকে মোটিভ মোটিভেশনালি তাকে আমি সেই কাজটা করার জন্য আবার এনকারেজ করব। তাহলে সেই কাজটা করার জন্য তাকে এনকারেজ করার জন্য আমি যখন কোন একটা থিওরি দিয়ে এনকারেজ করব, যদি নেটন থিওরি দিয়ে আমি তাকে এনকারেজ করতে চাই, তাহলে তার মাথায় আমি এই 4টা পয়েন্টের ইভ্যালুয়েশন ঢুকানোর চেষ্টা করব। আমি একটা এক্সাম্পল দিয়ে ঢুকাই, মানে এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি। ধরেন একজন ব্যক্তি ক্ষুধার্ত। একজন ব্যক্তি ক্ষুধার্ত, ক্ষুধার্ত ব্যক্তিকে, সে ক্ষুধার্ত, আমরা অনেক সময় আপনারা দেখেছেন না ইয়েতে, এই সঞ্জয় 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 একটা ডাক্তারের মুভি ছিল না ইন্ডিয়াতে? আপনারা দেখেছেন সবাই মুভিটা। সঞ্জয় দত্ত এবং একটা মেয়ে ছিল, মুন্নাভাই এমবিবিএস দেখেছেন মনে হয়, সবাই মুভিটা দেখেছেন না? ম্যাক্সিমাম দেখেছেন মুন্নাভাই এমবিবিএস। মুন্নাভাই এমবিবিএস এ কিন্তু একটা রোল আছে। মুন্নাভাই এমবিবিএস যখন ডাক্তার হয়, ডাক্তার হওয়ার পর তার একজন ডাক্তার যে তাকে প্রশ্নটা লিক করে, প্রশ্নটা আউট করে, তাকে তো তার বাবাকে আরে মানে ধরে নিয়ে যায়, তারপরে তাকে প্রশ্ন পরীক্ষাটা দিয়ে দেয়।
তো ওই ডাক্তারের টপার যে ডাক্তারটা ছিল সেই ডাক্তারের বাবাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে বাবাকে, বাবা যখন অসুস্থ হয়ে যায়, খাবার খাচ্ছিল না, সে খাবার খাবে না, এই অবস্থায় তার সামনে এই ক্যারাম খেলছিল, ক্যারাম খেলছিল। তো তখন তার বাবা উঠে যায়, উঠে গিয়ে একটা ক্যারাম, দুইটা ক্যারাম, তিনটা ক্যারাম খেলছিল, ভালো খেলছিল। তখন সঞ্জয় দত্ত তাকে, তার ওই চ্যালেঞ্জার তাকে ইয়ে দিচ্ছিল, শরবত দিচ্ছিল। তখন সে শরবত খায়নি, সে টার্গেট করেছে একটা গুটি ওই পকেটে যদি ফেলতে পারে, দেন আমি এই শরবতটা খাবো খাবো, এটা তার টার্গেট ছিল। সে ফেলেছে। আপনাকে এটা মানে অ্যানশনটেড একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছে। এইখানকার এক্সাম্পলটাও হচ্ছে ঠিক একই রকম। আমার মাথায় যখন আমি নিউটন থিওরি দিয়ে কাউকে মোটিভেট করতে যাব, আমার মাথায় রাখবো যে তার অ্যাক্টিভিটিতে নিড, ওয়ান্ট, অ্যাকশন, স্যাটিসফ্যাকশন, এই পয়েন্টগুলিকে আনতে হবে। ধরেন একজন ব্যক্তি ক্ষুধার্ত, তাহলে তাকে বুঝাইতে হবে যে তুমি তুমি ক্ষুধার্ত মানে তুমি খাচ্ছ না, মানে তোমার খাবারটা হচ্ছে তোমার জন্য নিড। হ্যাঁ, মাইট বি ওয়ান্ট এ স্পেসিফিক টাইপ অফ ফুড। তোমার খাবার খাওয়াটা হচ্ছে তোমার জন্য নিট, তাহলে তোমার খাবার খাবারটা তোমার জন্য নিট কেন? কারণ তুমি না খেলে দুর্বল হয়ে যাবে, চলাফেরা করতে পারবে না, তুমি যে কাজ করতে চাচ্ছ, যেভাবে সাকসেস হতে চাচ্ছ সেভাবে সাকসেস হতে পারবে না। তাহলে তোমার নিড হচ্ছে, তুমি ক্ষুধার্ত, তোমার খাবার খাওয়াটা হচ্ছে তোমার নিড। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ওয়ান্ট। ওয়ান্টটা বলার চেষ্টা করব যে তাকে এবার ওয়ান্টের দিকে যখন নিয়ে নিয়ে যাব, তখন আমি তাকে বলবো যে তুমি কোন ধরনের খাবার আসলে পছন্দ করো, আসলে কোন ধরনের খাবার এখন তোমার শরীরের এই স্ট্রাকচারের সাথে ম্যাচ করবে। অন্য এমবিবিএস কিন্তু শরবত খাইয়েছে, তখন কিন্তু বলে নাই যে বিরিয়ানি খান এখন, কাচ্চি খান এখন, এটা বলে না, কারণ তার শারীরিক স্ট্রাকচার, বৃদ্ধ মানুষ, মাত্র ডেভেলপ করছে, এই অবস্থায় শরবতটা, জুসটা তার জন্য ফেভারিট ছিল। দ্যাটস ওয়াই সেটা সেখানে স্যুট করেছে। ওয়ানটি গিয়ে আমি আসলে ফুডটা অ্যাড করতে পারি, কোন ধরনের স্পেসিফিক ফুড অ্যাড করব। তারপরে হচ্ছে অ্যাকশন করতে গেলে, অ্যাকশনে যেতে হলে, ফুডটা খেতে গেলে তাকে কোথায় যেতে হবে? কোনো একটা রেস্টুরেন্টে যেতে হবে। এটা হচ্ছে তার অ্যাকশন, হয় হেঁটে যেতে হবে, গাড়িতে যেতে হবে, যেভাবে যেতে হবে, তার একটা অ্যাকশন অ্যাপ্লাই করতে হবে। স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আফটার ইটিং, আপনার মনের ভিতরে, শরীরের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, ভালো লাগছে, ইট ইজ কল্ড স্যাটিসফ্যাকশন। তাহলে নেট অন থিওরিতে যখন কাউকে মোটিভেট করতে যাব, তাহলে মোটিভেশনের ফ্যাক্টরটা সাবজেক্টটার সাথে চারটা ওয়ার্ডকে আমরা যুক্ত করে দেব, চারটা ওয়ার্ডকে যুক্ত করে দেব। এটা তো আমরা একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়েছি, বই বা অন্য জায়গার এক্সাম্পল, যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল, প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিই। কেউ একজন এখানে নাই, বিজনেস কমিউনিকেশনে আছে, দুইজন স্টুডেন্ট যাদের বিজনেস কমিউনিকেশনে শুধু পাশ হয়নি, বাকি সবগুলিতে পাশ হয়েছে। প্রথম আমি তাকে, সে গত বছর ধরেন কোনো কারণে খারাপ রেজাল্ট করেছে, খুবই ভালো পরীক্ষা দিয়েছে ভাইয়া, খুব ভালো মার্কস পাওয়ার কথা, কিন্তু ভালো পাই নাই, আমার মন মেজাজ খারাপ, আর পরীক্ষা দিব না। এবার আমি তাকে এবার মোটিভেট করার জন্য তার কাছে গেলাম। তাকে আমি বললাম যে দেখেন, আমি আমি তার নিডটা প্রকাশ করছি এভাবে, আপু সেকেন্ড পার্টে আপনার যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি আপনার ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর সাথে খুবই সম্পর্কযুক্ত। সেকেন্ড পার্টের সাবজেক্ট, কিন্তু পার্ট পার্ট না, প্রথম পার্ট না। এবার আমাকে উনি প্রশ্ন করলেন, সেকেন্ড পার্টের সাবজেক্টগুলি আমার সাথে খুবই আমার জবের সাথে বা আমার অপারেশনাল অ্যাক্টিভিটিস এর সাথে খুব সম্পর্কযুক্ত, সেকেন্ড পার্টে আমি যাবো কিভাবে? আমি তো ফার্স্ট পার্টেরই বিজনেস কমিউনিকেশন পাশ করিনি। তাহলে আপু এবার যে বিজনেস কমিউনিকেশনটা পাশ করা দরকার, বিজনেস কমিউনিকেশন পাশের জন্য না, জেআইবিবি পাশের জন্য না, এআইবিবি তে আপনি ওই 6টা সাবজেক্ট পড়ার জন্য বিজনেস কমিউনিকেশন পাশের দরকার। আমি তাকে নিডটাকে আইডেন্টিফাই করলাম, নিডটা আইডেন্টিফাই হলো যে আমি বিজনেস কমিউনিকেশন পাশ করতে হবে, বিজনেস কমিউনিকেশন পাশ করলে পার্ট ওয়ানটা কমপ্লিট হবে। আমার চাওয়া কিন্তু বিজনেস কমিউনিকেশন পাশ করে যে আইবিবি পাশ করা না, আমার চাওয়া হচ্ছে পার্ট টুর ওই সাবজেক্ট, 6টা সাবজেক্ট পড়া, পরীক্ষা দেওয়া। কারণ যেহেতু পার্ট টুর ওই 6টা সাবজেক্ট আমার জন্য, আমার লাইফের জন্য, ব্যাংকিং ক্যারিয়ারের জন্য, ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর জন্য সুবিধাজনক, দ্যাটস আমার পার্ট টুটা দরকার। আমি ধরেন ইনি বিনি বুঝাই বললাম, পার্ট টু তে ট্রেড ফাইন্যান্স একটা সাবজেক্ট আছে, পুরা ট্রেডের অ্যাক্টিভিটিস গুলি সেখানে কভার হবে। পার্ট টু তে ট্রেজারি একটা সাবজেক্ট আছে, আপনি তো কখনো ট্রেজারি জানেন না, ওই সাবজেক্ট পড়লে ট্রেজারি জানেন না। আপনি তো আইটি তে একটু দুর্বল, ওখানে আইটি একটা সাবজেক্ট আছে, এটা পড়লে আপনি জানেন। আপনি তো কমপ্লায়েন্স অনেক কিছু জানেন না, মানি লন্ডারিং, টোটাল কিছু একটা সাবজেক্ট দিয়ে পড়তে পারে। এভাবে আমি তাকে বলে রাজি করালাম। তাহলে তার নিড হচ্ছে পার্ট ওয়ানের বিজনেস কমিউনিকেশন কমপ্লিট করা, তার ওয়ান্ট হচ্ছে এইটা কমপ্লিট করে সেকেন্ড পার্টে গিয়ে ওই 6টা সাবজেক্ট পড়বে। এবার তার অ্যাকশন, অ্যাকশন হচ্ছে
আমার সাথে সে আবার অ্যাডমিশন দেওয়া, এটা হচ্ছে তার অ্যাকশন। ভাইয়া আপনার কোচিং ফি কত একটা সাবজেক্ট? আপনার 1,000 টাকা। ঠিক আছে, আমি 1,000 টাকা দিচ্ছি। কখন ক্লাস? রাত 9টা থেকে 10টা পর্যন্ত শিখেলে আমি জয়েন করছি। প্রতি ক্লাসে জয়েন করা, ইট ইজ হার অ্যাকশন। স্যাটিসফ্যাকশন কি? জেআইবিবি পাশ করার পরে এআইবিবি তে যাচ্ছে, এন্ড কত 30 না 35 হাজার টাকা রিমুনারেশন পাচ্ছে। এটা এটা তার স্যাটিসফ্যাকশন। তাহলে নেট অন থিওরিতে যদি কাউকে মোটিভেট করতে যাই, তাহলে আমার 4টা পয়েন্ট লাগবে। নিড, তাকে নিডটা বুঝাইতে হবে। তারপরে তার ওয়ান্টটা কি সেটা বুঝাইতে হবে। এটার এগেনস্ট একটা অ্যাকশনে যেতে হবে, মানে কিভাবে সে নিড এবং ওয়ান্টটাকে ফিল আপ করবে সেটা। আর অবশ্যই সেটাতে একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে। স্যাটিসফ্যাকশন বিভিন্ন ভাবে থাকতে পারে, মেন্টাল, ফিজিক্যাল, আর্থিক, যে কোনো ওয়েতে স্যাটিসফ্যাকশন। এই 4টা জিনিস যদি কোনো একটা থিওরির মধ্যে বিদ্যমান থাকে এবং প্রপার ওয়েতে এক্সিকিউট করতে পারি, তাহলে আমি কাউকে মোটিভেট করতে পারি ইন কনসিডার অফ নিড ওন স্যাটিসফ্যাকশন চেইন থিওরি। সবাইকে আমি এই থিওরিটা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? নিড অন থিওরিতে কারো কোনো কনফিউশন আছে? নাই? নিড অন থিওরিতে তাহলে আমি কাউকে মোটিভেট করতে হলে কয়টা পয়েন্টে তাকে হাইলাইটেড করতে হবে, মোটিভ করতে হবে? কয়টা পয়েন্টে? কেউ কি বলতে পারবেন পয়েন্ট 4টা কি কি? চারটা হচ্ছে, একটা হচ্ছে নিডস, হুম। 2 নম্বর হচ্ছে ওয়ান্টস, হুম। অ্যাকশন, স্যাটিসফ্যাকশন। তবে কখনো এটা ব্রেক, যেহেতু এখানে চেইন বলেছে, তার মানে নিডের পরে ওয়ান্ট আসবে, ওয়ান্টের পরে অ্যাকশন আসবে, অ্যাকশনের পরে স্যাটিসফ্যাকশন আসবে। কখনো এটা ব্রিচ করে যদি আপনি পরীক্ষায় লেখেন নিড তারপরে স্যাটিসফ্যাকশন অ্যাকশন ওয়ান, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু চেইন মেনটেন করতে হবে, অর্থাৎ এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, পরে এটা আসবে। নিড ওন থিওরিটা কমপ্লিট, সোজা থিওরি। মানে আপনারা বই পড়তে গেলে কিন্তু বুঝবেন না পড়া, ওখানে থিওরি অনেক পেঁচানো টেচানো করে লিখছে। আমি যদি এই 4টা পয়েন্ট লিখলি নিড অন থিওরি, এখন আপনি আমার আগে লিখতে পারবেন। মাসলো হায়ারার্কি অফ নিডস, মানে হায়ারার্কি থিওরি বলে এটাকে। হায়ারার্কি মানে বুঝি আমি পদাতিক বল, পদ, মানে পদ পরিক্রমা, আমরা যেমন ডেজিগনেশন যেটাকে আমরা বলি। মাসলো মোটিভেশনের ক্ষেত্রে হায়ারার্কি থিওরি নামক একটা, হায়ারার্কি অফ নিডস থিওরি নামক একটা থিওরি ইনকর্পোরেট করেছেন মাসলো সাহেব। 2 নম্বর তো, তাহলে প্রথম থিওরিটা আমরা বলেছি নেট অন থিওরি। দ্বিতীয় থিওরিটা হচ্ছে মাসলো হায়ারার্কি থিওরি। হায়ারার্কি থিওরিতে উনি, মাসলো সাহেব, একটা হাইপোথিকেশনাল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ক্রিয়েট করেছেন, যেখানে তিনি 5টা পয়েন্টের কথা বলেছেন। 5টা পয়েন্টের কথা বলেছেন। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে সেফটি, আরেকটা হচ্ছে লাভ, আরেকটা হচ্ছে স্ট্রিম, আরেকটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কোনো একজন ব্যক্তিকে মোটিভ করতে হলে মাসলো তার হায়ারার্কি থিওরিতে বলেছেন যে এই 5টা পয়েন্টে তার যে মোটিভেশনে যাবে, মোটিভ করতে হলে তাকে এই 5টা পয়েন্টে ইনক্লুড করতে হবে তার মোটিভেশন। প্রথমে ফিজিওলজিক্যাল, আমি তাকে মোটিভ করার ক্ষেত্রে প্রথমে বলবো যে তোমার, প্রথমে বা যেখানেই বলি আমি ওকে বলবো যে তুমি যদি এই কাজটা করো, মানে আমি তো, মানে মোটিভ করা মানে হচ্ছে সে আসলে কোনো একটা কাজ করতে চাচ্ছে না, আমি তাকে ইন্সপায়ার করে সেই কাজটা করতে ওর আগ্রহী করব, অনুপ্রাণিত করব, এনকারেজ করব। প্রথমে আমি তাকে বললাম, বোঝানোর চেষ্টা করলাম, তুমি যদি এই কাজটা করো, এটা তোমার ক্ষুধা নিবারণ করবে, হয়তো তোমার পানির তৃষ্ণা পূরণ করবে, অথবা তোমার শেল্টারের ব্যবস্থা করবে, ফিজিক্যাল রিলেশনশিপের ইস্যুটাকে কাভার করবে, অথবা এনি আদার বডিলি নিডস, অথবা শারীরিক অন্য যে কোনো জিনিসের কথা আমি বলতে পারি। আমি বলতে পারি যে তোমার চেহারা সুন্দর হবে, অথবা আমি বলতে পারি যে তোমার ত্বক ফর্সা হবে, অথবা আমি তোমার বলতে পারি যে তোমার চুলগুলি লম্বা হবে, অথবা বলতে পারি মাঝখানে সামনের দিকে টাককে যে চুল উঠে গেছে সেটা রিকভারি হবে। অর্থাৎ তার ফিজিক্যাল, মানে ফিজিওলজিক্যাল অ্যাপিয়ারেন্সের যে কোনো জায়গায় এটা পজিটিভলি ইফেক্ট ফেলবে যদি তুমি এই কাজটা করো, এরকম একটা ইন্টিমেশন তাকে। সেকেন্ড হচ্ছে সেফটি, তুমি যদি এই কাজটা করো তাহলে এটা তোমার সেফটি, সেটা হতে পারে সিকিউরিটি, প্রোটেকশন, অথবা ফিজিক্যাল, ইমোশনাল, যে কোনো জায়গায় তোমাকে সেফ রাখবে। লাভ ইনক্লুডস এফেকশন, বিলঙ্গিংনেস, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ। আমি বললাম তুমি যদি এই কাজটা করো, 2-3 জন নতুন মানুষের সাথে তোমার পরিচয় হবে, তাদের সাথে তুমি কোলাবোরেশন করতে পারবে, ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে পারবে। স্ট্রিম, এটা হচ্ছে ডিপেন্ড করে
আপনার নিজের ভিতরকার, মানে স্ট্রেন মানে হচ্ছে নিজের ভিতরকার স্বপ্ররোচিত কিছু ইভেন্ট বা ক্যারেক্টার, যেটা প্রত্যেকটা মানুষ বাই বর্ন নেয়। কেউ আছে না খুব জোরে চিৎকার করে, কেউ আসে বাই ডিফল্ট ঠান্ডা প্রকৃতির, কেউ আসে, কেউ আছে সব সময় ডিসিশন অন্যের উপর চাপিয়ে দিতে চায়, কেউ আছে অন্যের ডিসিশন শুনতে চায়। এরকম আপনার কোন জায়গাটাতে এটা হিট করবে সেটা আপনি তাকে বলতে হবে। আপনি জানেন যে তিনি অন্য কাউকে, মানে তিনি লিডারশিপটা পছন্দ করেন, যে কোনো জায়গায় তিনি কথা বলতে পছন্দ করেন অন্য কাউকে কথা বলতে না দিয়ে। আপনি তাকে বলেন তুমি যদি এই কাজটা করো, তোমার তো ফিজিওলজিক্যাল সেফটি লাভ এগুলি জায়গার পাশাপাশি তুমি সেখানে একটা ট্রেনিং সেশনে অথবা অনেকজন লোককে এটা বোঝানোর সুযোগ পাবা। তখন আপনার ভিতরে কাজ করবো, তার মানে আমি তো কথা বলতে অনেক পছন্দ করি, সবার সাথে আমি কথা বলতে পারবো, আপনার অ্যাটেনশনটা হবে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হচ্ছে আপনি নিজের ভিতরে, প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে, সে যেই হোক, ছোট হোক বড়, প্ল্যান থাকে। আমি তার ওই প্ল্যানের মধ্যে হিট করবো যে তুমি যদি এটা করো তাহলে তো তুমি চাচ্ছ একটা সময় ব্যাংকের ভালো অফিসার হবা, তাহলে তোমার এরকম এরকম সুযোগ আসবে, দেন উইল বি রিচিং ইউর ডেস্টিনেশন। তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ক্ষেত্র আমি তাকে মোটিভ করবো। অর্থাৎ আমি যখন, মাসলো হায়ারার্কি থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে আমি যখন কাউকে মোটিভেশনালি কোনো জায়গায় কনভিন্স করতে যাব, তখন তার এই পাঁচটা জায়গায় আমি হিট করে তাকে মোটিভ করতে চেষ্টা করি। একটু আগের এক্সাম্পলে বলেছিলেন, নেটওয়ার্ক সাহেব বলেছেন নিড, ওয়ান্ট, অ্যাকশন এবং স্যাটিসফ্যাকশন হিট করব, তাকে একটা চেইন দেখাবো আমি। আর ম্যাসলোর হায়ারার্কিতে বলছেন যে পাঁচটা পয়েন্টে তাকে আমি আইডেন্টিফাই করব যে তুমি যদি এই যে কাজটা তুমি এখন করতে চাচ্ছ না, এটা যদি তুমি করো তাহলে তুমি এই পাঁচটা জায়গায় তুমি বেনিফিটস পাবা। Maslow separated the five needs into higher and low levels. Physiological and safety needs were described as lower order needs, and love, esteem, and self-actualization as higher order needs. মানে আমি তাকে কিন্তু ডিরেক্টলি মোটিভ করতে চাচ্ছি, মানে ইমোশনালি মোটিভ করতে চাচ্ছি, আমি তাকে আবেগ দিয়ে মোটিভ করতে চাচ্ছি। এই জন্য এই তিনটাকে আমি বলছি, দেখেন এই তিনটা কিন্তু ভিজিবল না। আপনার হিসেবে অনুযায়ী আপনাকে যদি বলি মোটিভ করতে গেলে আপনি প্রথম ফিজিওলজিক্যাল অথবা সেফটিটাকে বলবেন, কিন্তু এই থিওরিতে মার্শলো সাহেব বলছে যে না, আমি লাভ, এস্টিম এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশনটাকে প্রায়োরিটি দিব। এটা হচ্ছে হায়ার নিড আমার কাছে, আর ফিজিওলজিক্যাল এবং সেফটিটা হচ্ছে লোয়ার নিডস আমার কাছে। তাহলে এই তিনটা পয়েন্টকে আগে তাকে পয়েন্ট আউট করাবো, কনভিন্স করবো যে এই দুইটাকে সাবঅর্ডিনেটলি বা অ্যাসোসিয়েট হিসেবে এই দুইটা তাকে হেল্প করবে। এই পাঁচটা পয়েন্টে যখন আমি তাকে দাঁড় করাতে পারবো, তার গ্রাউন্ডে তাকে বলতে পারবো যে তুমি এই কাজটা করলে এই পাঁচটা পয়েন্টের এই এই জায়গায় তুমি ক্যাপাবল হবা, পজিটিভ স্ট্যান্ডে যেতে পারবা, তখন তিনি অটোমেটেড যে কাজটা করছিল না সেই কাজটা করতে বাধ্য হবে বা মোটিভেশন পাবে। দিস ইজ কল্ড মাসলো হায়ারার্কি নিডস থিওরি। হায়ারার্কি বলা মানে হচ্ছে পদাতিক, বলার কারণ হচ্ছে এই তিনটাকে আমি আগে প্রায়োরিটি দিচ্ছি, এই দুইটাকে পরে প্রায়োরিটি দিচ্ছি, এই জন্যই এখানে হায়ারার্কি বলাটা ইউজ করছে। কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারিনি এরকম কি কেউ আছেন যে আমি বুঝি নাই ভাইয়া থিওরিটা? না। নেক্সট থিওরি হচ্ছে ইআরজি থিওরি। ইআরজি থিওরিটা সোজা, কারণ এখানে ই আর জি তিনটা ওয়ার্ডকে একত্রে মিলে অ্যাড করলে ইআরজি থিওরিটা হয়ে যায়। এটাও মোটিভেশনাল থিওরি। তে মিন করছে হচ্ছে এক্সিস্টেন্সি, আর আর তে মিন করে হচ্ছে রিলেটনেস, আর জি তে মিন করে হচ্ছে গ্রোথ। অর্থাৎ কাউকে যদি কোনো একটা কাজ না করা কাজকে, তাকে যদি আমি মোটিভ করতে চাই, তাহলে তাকে আমি বোঝানোর চেষ্টা করব তুমি যদি এই কাজটা করো, এটার প্র্যাকটিক্যাল প্রসপেক্ট, এটা মানে এক্সিস্টেন্সি আছে, মানে ভিজুয়াল কোনো কাজ না, তো যদি তুমি এই কাজটা করো তাহলে তোমার এটার এগেনস্টে এই জিনিসটা তুমি প্র্যাকটিক্যালি পাবা, ভিজিবল এই জিনিসটা পাবা। দুই নাম্বার হচ্ছে রিলেটেডনেস। রিলেটেডনেস রিলেটেডনেস মানে হচ্ছে এই কাজটা করতে গেলে এটার সাথে এই কাজ আর এই কাজ অ্যাড হবে, এই দুটা নতুন জিনিস তুমি আগে জানতা না, নতুন করে এটা শিখতে শিখতে পারবে। অথবা রিলেটেড যে যে কনসিকুয়েন্সেসটা ক্রিয়েট হবে সেটা ইন ফিউচারে তোমার নতুন অপরচুনিটি ক্রিয়েট করবে। এই নতুন অপরচুনিটির জায়গায় গিয়ে আমি বলবো এটা তোমার গ্রোথেও হেল্প করবে।
গ্রোথ মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক গ্রোথ না, কিন্তু পার্সোনাল গ্রোথ আছে। আমার গত বছর স্যালারি পেয়েছে 80,000 টাকা, আমি এবার খুব ভালো ধরনের একটা ইনক্রিমেন্ট পেয়েছি, এটা আমার গ্রোথ কিন্তু। আমি খুব ভালো কাজ করেছি, দ্যাটস ওয়াই আমার ভালো ইনক্রিমেন্ট হয়েছে, স্যালারিটা এখন বেশি হয়েছে, ইট ইজ মাই গ্রোথ। গ্রোথটাও বিভিন্ন রকম হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, মানে ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, স্যাটিসফ্যাকশন লেভেলের হতে পারে, যে কোনো লেভেলেরই গ্রোথ হতে পারে। তাহলে কোনো একজন ব্যক্তিকে, ইআরজি থিওরি বলে, কোনো একজন ব্যক্তিকে মোটিভ করতে হলে তার যে কাজের জন্য তাকে মোটিভেশন দিব আমি, সেই কাজটার এক্সিস্টেন্সই থাকতে হবে, সেটার সাথে অন্য যে কাজগুলি রিলেটেড সেই কাজগুলি সম্পর্কে তাকে আইডেন্টিফাই করতে হবে, সেই কাজগুলির প্রসপেক্টটা তাকে জানাতে হবে। ফাইনালি এই কাজের মাধ্যমে তার কোন ধরনের গ্রোথ এনশিওর হবে সেইটা তাকে জানাবে। যদি এই তিনটা পয়েন্ট দিয়ে তাকে আমি কোনো ডিমোটিভেটেড একটা কাজে তাকে আমি এনকারেজ করি, এই তিনটা পয়েন্ট যদি তাকে আমি আইডেন্টিফাই করে দিতে পারি, দেন হি উইল বি মোটিভেটেড ফর ডুইং দ্যাট ওয়ার্কস। একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেটস কল হিম, আমি তাকে বললাম জ্যাক, তার নাম হচ্ছে জ্যাক, ইনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, might be primarily motivated by growth opportunities within his company। সে চিন্তা করেছে যে তার কোম্পানিতে সে 1 বছর পরে সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এই টাইপের একটা প্ল্যান নিয়ে, গ্রোথ প্ল্যান নিয়ে সে একটা কোম্পানিতে জয়েন করেছে। হি শেক্স চ্যালেঞ্জিং প্রজেক্ট, অপরচুনিটিস ফর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। সে একটা চ্যালেঞ্জিং প্রজেক্টে কাজ করেছে, সেখানে সে অপরচুনিটি পেয়েছে নতুন স্কিল ডেভেলপমেন্টের, কেরিয়ার অ্যাডভান্সমেন্টের অপরচুনিটি পেয়েছে, নানা রকম অ্যাডভান্টেজ পেয়েছে সে। হাউএভার, if Jack experience a lack of growth opportunities such as being denied a promotion or not being given challenging assignments, he might become frustrated and shift his focus on relatedness need। যখন কোনো একটা জায়গার মধ্যে, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে যখন আমি যাব, বা কেউ একজন কোনো একটা কাজ করতে যাবে, তখন সেই কাজের মধ্যে যদি তার এক্সিস্টেন্সিটা সে খুঁজে না পায়, এক্সিস্টেন্সিটা যদি খুঁজে না পায়, এটার সাথে কোঅর্ডিনেশন, কোলাবোরেশন, অন্যের সাথে যোগাযোগের ইস্যু যদি সে ক্রিয়েট করতে না পারে, অথবা এখান থেকে আসলে তার গ্রোথটা কি হচ্ছে সেটা যদি প্রপার ওয়েতে সে বুঝতে না পারে, তাহলে সেখান থেকে তার ভালো অবস্থানে যাওয়া, ভালো জায়গায় গেলেও কিন্তু তার সেই কাজটা করতে আগ্রহী হবে না, মোটিভেটেড হবে না। তাহলে মোটিভেশনে যেতে হলে তার অবশ্যই তিনটা জায়গায় ফোকাস করতে হবে। একটা হচ্ছে যে কাজে সে যাবে সেটার এক্সিস্টেন্সি থাকতে হবে, এটার সাথে রিলেটেড ইভেন্ট থাকতে হবে, এবং ফাইনালি সেই জায়গা থেকে তার গ্রোথ এনশিওর করতে হবে। তাহলে সে মোটিভেশনালি সেই কাজটা করতে আগ্রহী হবে। পরের 5 নম্বর পয়েন্ট হচ্ছে হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি, দুইটা ফ্যাক্টর থিওরি। হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি, তিনি দুইটা ফ্যাক্টরের কথা বলেছেন। এই দুইটা ফ্যাক্টরের উপর যেহেতু তিনি তার থিওরিটা দিয়েছেন, এই থিওরিটাকে বলা হয় হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি, এটা মোটিভেশনাল থিওরি। তিনি যে দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেছেন, একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর, অর্থাৎ যে ফ্যাক্টরটাকে আমরা বলবো ডিসস্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, আরেকটা হচ্ছে মোটিভেটর ফ্যাক্টর, স্যাটিসফ্যাকশনাল ফ্যাক্টর। যে কোনো অ্যাক্টিভিটিতে, আমরা যখন যে কোনো অ্যাক্টিভিটিতে যাব, তখন সেখানে সব সময় পজিটিভ এবং নেগেটিভ দুইটা ফ্যাক্টর একসাথে কাজ করবে। যে কোনো অ্যাক্টিভিটিতে আমরা জানি ভালো মন্দ দুইটা মিলে থাকে, দুইটার মধ্যে যদি ভালোর পরিমাণটা বেশি থাকে তখন আমি সেই কাজটা করতে চাই, যদি খারাপের পরিমাণটা বেশি থাকে তখন আমি সেই কাজটা করতে চাই না। এইটাই এই থিওরির কাজ। হার্জবার্গের থিওরি আসলে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে মোটিভেশন করতে হলে তার মধ্যে যে কাজটার জন্য তাকে মোটিভেশন করব, সেখানে মানে জন্মগতভাবে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নেগেটিভ কিছু ইফেক্ট থাকবে, পজিটিভ কিছু থাকবে। তাকে নেগেটিভ ইফেক্ট গুলি দেখাতে হবে, পজিটিভ ইফেক্ট গুলি দেখাতে হবে, দেখিয়ে তাকে বলতে হবে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার নেগেটিভ ইফেক্টটা কম হবে, পজিটিভ ইফেক্টটা বেশি হবে, এবং পজিটিভ ইফেক্ট দিয়ে তুমি নেগেটিভ ইফেক্টটাকে কেটে ফেলতে পারবা, তুমি ওভারকাম হতে পারো, প্লিজ ডু ইট। দেন সে ওই কাজটাতে মোটিভেটেড। যদি সে একটা থিওরি পেয়েছে যে দুইটা ফ্যাক্টর থিওরি, একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর আর একটা হচ্ছে মোটিভেটর ফ্যাক্টর, স্যাটিসফ্যাক্টরি লেভেলের ফ্যাক্টরের ভূমিকাটা কম, আর হাইজিন ফ্যাক্টরটা যেটা সেটার ভূমিকাটা বেশি, তখন সে চিন্তা করবে যে না, এটা করলে তো আমার আরো উল্টা বিপরীত হবে, না এই মোটিভেশনাল অ্যাক্টিভিটিতে আমি যাব না বা যাওয়ার চেষ্টা করব।
সাধারণত হাইজিন ফ্যাক্টর গুলি কি হতে পারে? নেগেটিভ ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, নেগেটিভ ফ্যাক্টর হতে পারে। নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে একজন ব্যক্তি, তুমি সে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একজন, আমরা অনেক সময় না মন খারাপ করি না, যে ও আসলে কি কাজ করবে, ওর আসলে কিভাবে কাজ করবে, অথবা এমন 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 থাকে, আমি সারা বছর খুব কষ্ট করেছি, নতুন একটা ডিভিশন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কাজ করেছি সারা বছর, অনেক কষ্ট করেছি, সব কাজ প্র্যাকটিক্যালি করেছি, সব কাজ প্র্যাকটিক্যালি করেছি। ইয়ার এন্ডে যখন প্রমোশনের কথাটা যায় গেল, প্রমোশন, হাইজেনিক ফ্যাক্টর এটা কিসের? নতুন জয়েন করেছেন আপু? জি ভাইয়া, সরি। ও আচ্ছা। আচ্ছা, আমরা আসলে আহ, এই মোটিভেশনাল থিওরিটা পড়ছি। মোটিভেশনাল থিওরির 4 নম্বর একটা থিওরি আছে। সেই থিওরিতে হার্জবার্গ নামক একজন বিজ্ঞানীর একটা থিওরি আছে, এটা হচ্ছে টু ফ্যাক্টর থিওরি। এই টু ফ্যাক্টর থিওরিতে উনি দুইটা ফ্যাক্টরের কথা চিন্তা করে বলেছেন যে কাউকে মোটিভেট করতে হলে তার ভিতরে বাই ডিফল্ট দুইটা ফ্যাক্টর অটো কাজ করবে। এর মধ্যে একটা হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর, আর একটা হচ্ছে পজিটিভ ফ্যাক্টর। নেগেটিভ ফ্যাক্টরটাকে বলা হয় হাইজিন ফ্যাক্টর, আর পজিটিভ ফ্যাক্টরটাকে বলা হয় মোটিভেটর ফ্যাক্টর বা স্যাটিসফ্যাক্টরি হিসেবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই দুটা জিনিস থাকে। হাইজার হার্জবার্গ বলার চেষ্টা করেছেন এই দুইটা ফ্যাক্টরের মধ্যে যখন মোটিভেটর ফ্যাক্টরটা সুপারসিড করবে, অর্থাৎ ভালো বেশি ভলিউমে থাকবে, তখনই সে ওই কাজটা করতে মোটিভেটেড হবে। আর যখন দেখা গেল যে হাইজিন ফ্যাক্টরটা সুপারসিড করে, বেশি অবস্থান নিয়ে থাকে, তখন সে সেই কাজটা জন্মগতভাবে মোটিভেশনালি করতে চাইবে না। সেজন্য কাউকে যখন আমি কোনো জায়গায় মোটিভেট করতে যাব, স্পেশালি হার্জবার্গের থিওরি দিয়ে মোটিভেট করতে চাইবো, তখন আমি মোটিভ করার সময় চিন্তা করব যে আমি তাকে হাইজিন ফ্যাক্টরগুলির কথা বলবো, বাট আমি তাকে প্রসপেক্ট দেখাবো যে এইটা মোটিভেটর অ্যাকশনে গেলে তোমার আসলে পোটেনশিয়ালিটিটা অনেক বেশি হবে। এইটার জন্যই আসলে এই দুটি হচ্ছে। আমি হাইজিন ফ্যাক্টর এবং মোটিভেটর ফ্যাক্টরের ক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, আমি বলার চেষ্টা করছি। কোনো একজন এমপ্লয়ির কথা আমি বলেছি যিনি কোনো একটা ডিভিশনে প্র্যাকটিক্যালি সব কাজ করে, সব কাজ প্র্যাকটিক্যালি পারে, কিন্তু ম্যানেজার, তার লাইন ম্যানেজার তাকে প্রমোশন দেয়। তাহলে বছর শেষে প্রমোশন দেয়নি, তার স্যালারিটাও সেই পরিমাণ বাড়েনি। এই অবস্থায় খুবই সে ডিমোটিভেটেড, সে আর ওই কাজটা করবে না। আমি তার সাথে কথা বলছি মানে সে ওই ডিভিশনে কাজ করবে না, ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে, অন্য ম্যানেজারের আন্ডারে যাবে। এই ম্যানেজার তাকে এত কষ্ট করে কাজ করে, এত কাজ শিখেছে, সে এত কাজ জানে, বাংলাদেশ ব্যাংক থেকে রিকগনিশন পেয়েছে, অন্য অন্য জায়গা থেকে রিকগনিশন পেয়েছে, বাট ম্যানেজার তাকে প্রমোশন দেয়নি। এখন সে এই ব্রাঞ্চে থাকবে না, এই কাজের সাথে আর জড়িত থাকবে না। এবার আমি তাকে বলার চেষ্টা করছি, দেখো, হাইজিন ফ্যাক্টরি হিসেবে তোমার আছে, তোমার স্যালারি বাড়ে নাই, তুমি প্রমোশন পাও নাই, কিন্তু তুমি খেয়াল করে দেখো এই ডিভিশনের কাজ কিন্তু তুমি আগে 1 বছর আগে জানতা না, কিন্তু তুমি এখন ওই ডিভিশনের পুরো কাজ জানো। এতে কি কোনো সন্দেহ আছে কিনা? সে বলবে যে হ্যাঁ, এখন আমি তো সব কাজ জানি। আমি এক্সাম্পলে বললাম, ধরেন ট্রেডের কথা বললাম, ইম্পোর্টে জানো, রিপোর্টিং জানো, তারপরে রিটার্ন করতে জানো, এক্সপোর্টের কাজ জানো, ডুপ্লিকেট করতে পারো, শিপলিকেট করতে পারো, বিভিন্ন কথা বলে এতগুলি কাজ তুমি পাও। তাহলে তুমি বলো, তুমি কি এখান থেকে বেনিফিটস পাও নাই? বলে যে আমি বেনিফিটস পাচ্ছি, পেয়েছি, দিন শেষে স্যালারিটা তো ফ্যাক্ট, রেজিগনেশন ফ্যাক্ট, এগুলি তো হয় না। কোনো টেনশন করার কিছু নাই। এমন হতে পারে তোমার যেহেতু প্র্যাকটিক্যাল নলেজ এই জায়গায় আছে, অন্য জায়গায় সিভি ড্রপ দিলে অন্য ব্যাংক যখন তোমাকে ডাকবে, তুমি তো ভাইভাতে মাস্টার কিং, কারণ তুমি প্র্যাকটিক্যালি সব জানো। অন্য ব্যাংকে যদি যদি তুমি সিভি দাও, যদি তুমি ভাইভা দাও, তুমি ডেফিনেটলি সেখানে চান্স পাও। তাহলে চান্স পেলে হবে কি, তোমার সেখানে গেলে এই ডেজিগনেশনের চেয়ে ভালো ডেজিগনেশন, আরো বেশি স্যালারি দিয়ে তুমি সেখানে যেতে পারবে। তুমি কি অস্বীকার করো? না, অস্বীকার করি না। তাহলে ওই জায়গায় যখন তুমি নতুন ডেজিগনেশন নেওয়ার জন্য কাজ করবা, সেটা তো আর তুমি আজকে করলে পারবা না। 1 মাস 2 মাসের মধ্যে তোমার স্টাডি করতে হবে, কোন ব্যাংকে সার্কুলার দিয়েছে, সিভি দিতে হবে, প্রসেসিং করতে হবে, এটা 2-3 মাসের ইস্যু আছে, 3-4 মাসের ইস্যু আছে। এখন যদি তুমি এই ডিভিশনে কাজ না করো, তাহলে তো কাজগুলি তুমি ভুলে যাবে। তাহলে তোমাকে কাজটা কন্টিনিউ করতে হবে, তোমাকে সুযোগ খুঁজতে হবে অন্য ব্যাংকে সিভি দিয়ে, সেখানে ভাইবা দিয়ে এর চেয়ে বেশি স্যালারি ডেজিগনেশন দিয়ে তুমি ইজিলি চলে যেতে পারবে। কনভিন্সড? ডেফিনেটলি কনভিন্সড। দো সে কিন্তু শুরু করেছে হাইজিন ফ্যাক্টর দিয়ে, তার স্যালারি কম, তার এক্সপেকটেশন লেভেল নিচে ছিল, বাট এখন সে কিন্তু চিন্তা করবে যে হ্যাঁ, এটা তো ঠিক,
যদি আমি 3-4 মাস ট্রেডে কাজ না করি, আমি তো রিপোর্টিং বা এগুলি ভুলে যাব, পরে তোমাকে ভাইবা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ওকে ঠিক আছে, তুমি আসলে কাজ করা যাবে। তাহলে আমি হাইজিন ফ্যাক্টরটা তাকে বলেছিলাম, বাট তার মোটিভেটর ফ্যাক্টর গিয়ে স্যাটিসফ্যাক্টরি লেভেলে গিয়ে তাকে আবার এমন পোটেনশিয়ালিটি দেখিয়েছি যেটা হাইজিন ফ্যাক্টরকে সুপারসিড করে। দ্যাটস ওয়াই সেই জায়গাটাকে মোটিভেটেড হয়েছে। ক্লিয়ার? পরীক্ষায় কিন্তু এত সোজা সুন্দর করে বলার পরেও যদি কেউ যদি উল্টাপাল্টা হয়ে যায়, এটা কিন্তু আপনার দোষ। তার পরের এক্সাম্পল, এটা হচ্ছে এক্সপেক্টেন্সি মডেল অফ মোটিভেশন। এটা খুব বেশি মানে জোরালো করে দরকার নাই। এক্সপেক্টেন্সি মডেল অফ মোটিভেশনে বলা হয়, কেউ যদি কোনো কাজে কোনো এফোর্ট দেয়, সেইটা ডেফিনেটলি পারফরমেন্স আকারে শো করতে হবে, এবং সেই পারফরমেন্সের এগেনস্ট একটা রেওয়ার্ড সে পেতে হবে। যদি কেউ কোনো একটা কাজে যায় বা কেউ কোনো একটা কাজে নামতে চায়, তখন আমি বলবো যে তুমি যদি এই কাজ করো, তাহলে তুমি, এইটা হচ্ছে তোমার পারফরমেন্স আসবে, এবং এইটা হচ্ছে, এইটার এগেনস্টে তুমি এই রেওয়ার্ডটা পাবা। যদি আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলি, কোন একজন কাউকে আমি ইন্ডিভিজুয়ালি এফোর্ট দিতে বললাম যে তুমি এই কাজটার জন্য এফোর্ট দাও, আমি তাকে বললাম যে তুমি যদি এই কাজটা সাকসেস হতে পারো, তাহলে তোমার এসিআর এ আমি এটা পারফরমেন্স হিসেবে দেখাবো। তোমার এসিআর এ যদি পারফরমেন্স হিসেবে দেখাই, তাহলে এইটা তুমি প্রমোশন বা ইনসেনটিভের জায়গাটায় বেনিফিটস হবা, মানে অর্গানাইজেশনাল রিওয়ার্ডস এর জায়গাটা তুমি নমিনেটেড হবা। তোমার এই কাজের জন্য অর্গানাইজেশনের গোল যেটা, সেটাও হয়তো অর্গানাইজেশন রিচ করতে পারবে। তাহলে এখানে তুমি অ্যাজ এ পার্সন বেনিফিটেড হবা, অর্গানাইজেশনও বেনিফিটেড হবে। তুমি বেনিফিটেড হবা কিভাবে? তুমি কষ্ট করেছো, আমি এটা তোমাকে তোমার পারফরমেন্স হিসেবে এটা এভুলিয়েট করছি, এটার এগেনস্টে তোমাকে প্রতিষ্ঠান রিওয়ার্ড দিবে। আলটিমেটলি তোমার এই কাজের জন্য প্রতিষ্ঠানেরও গোল বা গোলের সাইনটা ফিল আপ। এক্সাম্পল যদি শুনতে চান, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, সোজা এক্সাম্পল, আমার প্র্যাকটিক্যালের এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, আমার এক যে কাস্টমার ছিল, আমি তখন নতুন একটা ব্যাংকে ছিলাম, মানে আপনারা জানেন কিনা জানি না, যখন আইআরসি কোনো কাস্টমার, মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিলের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে নতুন আইআরসি ইস্যু করে, তখন ওই আইআরসিটা অনেক সময় যেটা করে যে আইআরসি ইস্যু করলে সিসিআইএনএ সে আইআরসিটার ব্যাংকের নামের সাথে অ্যালাইন করে তাদের ড্যাশবোর্ডে এন্ট্রি দিয়ে দেয়। এবং ড্যাশবোর্ডে এন্ট্রি দিলে আমার ব্যাংক থেকে ওই আইআরসিটা দিয়ে যদি কাস্টমারের নাম সার্চ করি, পাই। আমার একটা কাস্টমার হচ্ছে, খুব বড় বড় কাস্টমার, হঠাৎ করে ব্যাংকে আসছে, এসে তার কাগজপত্র জমা দিয়েছে, আইআরসি জমা দিয়েছে, কিন্তু আইআরসিটা সে আরো 1 মাস আগে ইস্যু করেছে, কিন্তু সিসিআইএনএ সেটাকে ইয়ে করে নেয়, মানে এনরিচ করে নেয়, এটাকে অনবোর্ড করে নেয়, আইটিতে এটাকে এন্ট্রি দেয় না। এখন যখন ওই আইআরসি দিয়ে আমি বাংলাদেশ ব্যাংকে ঢুকে যখন চেক করছি কাস্টমারের নাম পাচ্ছি না। আমার সিনিয়র স্যারকে বললাম যে স্যার এটা কি করা যায়, নাম তো নাই। স্যার বললো যে ইমিডিয়েটলি তার তখন ইন্ডিয়া থেকে ফান্ড আসবে, তাও প্রায় $9 লাখ মতো ফান্ড আসবে, এক্সপোর্ট প্রসিড। মাথা তো গরম, ম্যানেজমেন্টের নতুন ব্যাংক, $9 লাখ মানে অনেক কিছু। তো বললো যে এটা এখন কি করা যায়, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে কি, আমাকে ম্যানেজার বললো, মানে আমার যে হেড অফ ট্রেড, একটা চিঠি ড্রাফট করলো, আমাকে বললো যে এই চিঠিটা এটা করো, ওর আইআরসি নাও, ওর কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নাও, ওর সামনে বসে। কাস্টমার কিন্তু কোনো অ্যাপ্লিকেশন লেখে না, কাস্টমার বসে আছে, কাস্টমারের কাজল নাম লিখতেই জীবন শেষ, মানে অত লেখাপড়া জানে না, কিন্তু উনি তেলের বিজনেস করে। হ্যাঁ, ওকে, তারপরে আমি ওনার লেটারটা আমি লিখে দিলাম, ওনার সাইনটা আমি দিলাম, সিলটা দিলাম, সাইন ভেরিফাই করলাম, লেটারটা নিলাম, স্যারের ব্যাংকের যে ফরওয়ার্ডিংটা নিলাম, আইআরসিটা নিলাম, নিয়ে প্রথমে এটাকে আমি যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমে আমি এটা মেল করেছি, সিসিআইএনএ তে মেল করেছি, ওদের যে হটলাইনে সেখানে মেল করেছি। মেল করে আমি এটার কপি নিয়ে চলে গেছি, গিয়ে ওয়েট করছি, ফোন দিয়েছি যে কে এটা ডিল করছে, তার সাথে কথা বলেছি। সে প্রথমে আমাকে, সিসিআইএনএ কিন্তু অনেক ঝামেলা করে, মানে আমি প্রথমে আমাকে ঢুকতে দেয়নি, অনেক বিভিন্ন ভাবে কনভিন্স করে আমি ভিতরে গিয়েছি। যাওয়ার পর আমি বুদ্ধি করে ওই টিটির কপিটা নিয়ে এসেছি, যে $9 লাখ একটা ফান্ড আসবে, এটা এনক্যাশ না করতে পারলে আমাদের ব্যাংক বা ওর অনেক ক্ষতি হবে। তারপরে সেটা গেছি, অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট পরে যে আপনি আসছেন এখানে, তো এটা এত সহজে হয় না, এটাই করতে হয়, নিবিনি, মানে উল্টাপাল্টা রিয়েকশন আর কি তাদের। আমি অনেক ফোন বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করে এটা নিয়ে চলে আসছে।
মানে আমি ওটাকে অনবোর্ড করে স্যারকে ফোন দিচ্ছি, স্যার অনবোর্ড হয়েছে চেক করেন। স্যার অনবোর্ড চেক করলো, চেক করে বললো যে হ্যাঁ ঠিক আছে, বুঝছে, তুমি চলে আসো। পরে আমি চলে আসছি। আমি অফিসে আসার পরে বিকেলে খাবার দাবার এটা ওটা, তারপরে এমডি স্যারের কাছে গেলাম। এমডি স্যারের কাছে এনগেজমেন্ট পরে এমডি স্যারের কাছে গেলাম। এমডি স্যারে যাওয়ার পরে এমডি স্যার প্রথম বললো যে ও, যাকে তোমার প্রমোশন কবে হয়েছে, তোমার মানে পরে বললো যে, আমার স্যারকে বললো যে ওকে ইনসেনটিভ ইনক্রিমেন্ট যেটা যেখানে আছে ঠিকঠাক করে করবেন, ও কিন্তু আপনার এই ব্যাংকে অনেক বড় একটা কাজ করে দিয়েছে। সো ইট ইজ মাই পারফরমেন্স, অ্যাওয়ার্ডটা আই হ্যাভ অবটেইন। অর্গানাইজেশনের গোলটাও ফিল আপ হলো। এখানে কিন্তু অর্গানাইজেশনের গোলটাও জড়িত, কারণ ওই গোলের মধ্যেই থাকছে যে ওই কাস্টমারটা চিন্তা করলো এই ব্যাংকে যারা লেটারটা আমাকে লিখে দিয়েছে, একদিনের মধ্যে আমার জন্য প্রাইভেট গাড়ি ভাড়া করে ব্যাংকের অফিসের গাড়ি দিয়ে সিসিএনএ তে আমার সার্টিফিকেটটা এনলিস্ট করেছে, এর চেয়ে ভালো ব্যাংক আর হয় না। আমার সকল ডিপোজিট, আমার সকল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আমি সিঙ্গেল একটা ইভেন্ট দিয়ে, কমপক্ষে সেই কাস্টমার দিয়ে কয়েক লাখ টাকা ব্যাংক ইনকাম করেছে, স্টিল এখনো করছে। সে মানে খুবই মানে ব্যাংকের ওই কাস্টমার নামেই যখন বলি যে স্যার অন্য ব্যাংকে যাবেন না, বলে যে না এখানে আমি ভালো আছি। মনে নাই তোমাদের একটা সময় তোমরা আমাকে কি হেল্প করেছো? সো এইটা হচ্ছে মানে আমি আমি এখন ধরেন কোনো কারণে আমার ম্যানেজার বা অন্য কেউ যদি আমাকে কোনো কাজ দিতে বলে, আমি যদি ওই কাজটা মানে প্রথমে তো আমি ভয় পেয়েছি যে সিসিএনএ তে যাবো কিনা, কারণ আমি আগে থেকেই জানি ওরা আসলে ব্যাংকারদের সাথে বিশেষ করে খুব বেশি ভালো ব্যবহার করে না। যারা কাজ করেছেন কিনা আমি জানি না, মানে ওরা ব্যাংকারদেরকে ওরকম প্রায়োরিটি দেয় না। ওদের কথা হচ্ছে ব্যাংক থেকে যাবে, এমডি যাবে ওনাদের সাথে কথা বলতে। জুনিয়র লেভেলের একজন অফিসার গেছে, আমাকে বলে যে আপনার হেড অফ ট্রেড আসে নাই কেন? আমরা তো নর্মালি জুনিয়র লেভেলের ছেলেপেলেদের সাথে কথা বলি না। মানে একজন ডাটা অ্যানালিস্ট উনি আমাকেই কথা বলে, একজন ডাটা অ্যানালিস্ট আমাকেই কথা বলছে যে আমরা তো নর্মালি ব্যাংকের জুনিয়র লেভেলের অফিসারদের সাথে কথা বলি না, আপনার হেড অফ ট্রেড আসে নাই কেন? আপনাকে তো আমরা আসলে এখানে ঢোকার এরকম পারমিশন কারো নাই। মানে এই টাইপের বিহেভ আমি পেয়েছি। সুতরাং আমার কিন্তু এফোর্টের কোনো অভাব ছিল না, পারফরমেন্স আমি পেয়েছি, রেকগনিশনও পেয়েছি, গোলসও আসছে। যাওয়ার সময় এফোর্ট দেওয়ার সময় কিন্তু অন্য একজন আমার আরেক যে ভাই বলছে, যাকে তুমি যে যাচ্ছ তোমার কিন্তু মানে একদম উল্টাপাল্টা বিহেভ করবে ওরা। দো আমি জানি আমি কিন্তু ডিমোটিভেটেড হতে পারতাম, স্যার আমাকে পাঠায়েন না, অন্য কাউকে পাঠান। আমি এটা ক্যারি করেছি, আমার এখানে পারফরমেন্স ইনক্লুড হয়েছে, রেওয়ার্ড এসছে, প্রতিষ্ঠানের গোলসটাও ফিল আপ হচ্ছে। দিস ইজ অ্যান অ্যানাদার মোটিভেশনাল থিওরি, এটার নাম হচ্ছে এক্সপেক্টেন্সি মডেল, যেটার মধ্যে তিনটা জিনিস থাকবে। এফোর্ট দিবেন, সেটার এগেনস্ট আপনি পারফরমেন্স পাবেন, রেওয়ার্ডও থাকবে, তাহলে আপনি মোটিভেটেড হবেন। ম্যাক গ্রেগর থিওরি, এটাকে বলা হয় এক্স অ্যান্ড ওয়াই থিওরি। খুব ইন্টারেস্টিং থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, পরীক্ষায় আসে এটা। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরি, খুব ইম্পর্টেন্ট থিওরিটা বলা হচ্ছে যে নর্মালি কোনো একটা অ্যাক্টিভিটিতে ম্যাক ম্যাক গ্রেগর থিওরিতে এটার নাম হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই থিওরি। এক্স অ্যান্ড ওয়াই থিওরি মানে হচ্ছে প্রত্যেকটা সমাজে দুইটা পক্ষ থাকবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে দুইটা পক্ষ থাকবে। একটা পক্ষ কম কাজ করে বেশি সুবিধা নিতে চাইবে, আরেকটা পক্ষ বেশি কাজ করবে, সুবিধা পাবে কম। বাই ডিফল্ট এই প্র্যাকটিসটা থাকবে। তাহলে আপনি এক্স গ্রুপের ব্যক্তিকে মোটিভেট করবেন না ওয়াই গ্রুপের ব্যক্তিকে মোটিভেট করবেন, এটা আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কোন গ্রুপের ব্যক্তিকে আসলে মোটিভেট করছেন। সে কি এক্স গ্রুপের না সে ওয়াই গ্রুপের? এখানে একটা এক্সাম্পল দিয়েছি। দেন এক্সাম্পল ফর থিওরি এক্স কুড বি এ ফ্যাক্টরি উইথ স্ট্রাইক ডেডলাইন অ্যান্ড কনস্ট্যান্ট মনিটরিং। ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন, যে ফ্যাক্টরিতে প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিটের মূল্য দিতে হয়। ওয়াশরুমে যেতে গেলে বলে যেতে হয়, বাইরে যেতে যেতে গেলে বলে যেতে হয়, ছুটি ছাটা পাওয়া যায় না, ডেডলাইন থাকে 3 দিনের মধ্যে এত কাজ করতে হবে। এটা হচ্ছে একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে যারা ধরেন থিওরি ওয়াই, অন্য একটা গ্রুপ আছে যারা একটা প্রতিষ্ঠানে কাজ করে, পুরো ফ্লেক্সিবিলিটি আছে, নিজের মতো কাজ করে। এক এক মাসে তুমি এই কাজ করবা, তুমি যদি 10 দিন বাসায় থাকো কোনো সমস্যা নাই, ঘুরতে যাও বেড়াতে যাও কোনো সমস্যা নাই, আমার কাজটা হলেই হলো। তাহলে দুই ধরনের গ্রুপ। কিন্তু এক ধরনের গ্রুপ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মানে প্রেসার দিচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণ মনিটরিং করছে। আরেক ধরনের গ্রুপের কোনো মনিটরিং নেই, শুধুমাত্র আলটিমেট রেজাল্টটা পেলেই সিনিয়র ম্যানেজমেন্ট খুশি। তাহলে
এই দুই ধরনের ব্যক্তিকে যদি আপনি কোন একজন ব্যক্তিকে আপনি যখন মোটিভেশনে নিতে চান, তখন প্রথম কাজ হচ্ছে তিনি কি থিওরি এক্সে পড়বেন না থিওরি ওয়াইতে পড়বেন, এটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে যেই প্রতিষ্ঠানে একজন এসে বললো যে ভাই আমাদের জীবন শেষ, 10টা থেকে 6টা অফিস করতে হয়, ওয়াশরুমে যেতে গেলেও স্যারকে বলে যেতে হয়, বাইরে যাওয়া যায় না, এটা করা যায় না, ছুটি ছাটা পাওয়া যায় না, কিভাবে যে কি করব না করব বুঝতে পারছি না, প্রেশার হয়ে যাচ্ছে, কাজে এখন আর মন বসছে না, একদম একঘেয়েমি লাগছে, এত কিছু বলার পরে আপনি ভুল ধরে ফেলবেন যে সে আসলে থিওরি এক্স গ্রুপের মধ্যে পড়ে। আর থিওরি ওয়াই গ্রুপে দেখবেন একজন একজন খুব স্পন্টেনিয়াস, ফ্রেশ, কথাবার্তা খুব স্ট্রং, না আমি এই প্রতিষ্ঠানে ভালো আছি, এখানে আমি এই অ্যাডভান্টেজ পাচ্ছি, আমার কাছে এই প্রতিষ্ঠানে থাকতে ভালো লাগছে, আমি এই প্রতিষ্ঠানের ভালো করার জন্য কাজ করবো ইনশাল্লাহ। থিওরি ওয়াই গ্রুপের মধ্যে সেই ব্যক্তিটা পড়বে। তাহলে যদি থিওরি এক্স এ পড়ে, তাকে তো আপনি মোটিভেট করে, সে তো যেই কাজ করতে চাচ্ছে না বা যেই কাজে ঝামেলা হচ্ছে সেই জায়গাটা থেকে আপনি তাকে নিস্তার করতে চাচ্ছেন। আর যে থিওরি ওয়াইতে আছে তাকে আরো এনকারেজ করবেন। কিভাবে করবেন? এই টেকনিকটাই এই থিওরিতে, অর্থাৎ ম্যাকগ্রেগর তার থিওরি এক্স এন্ড ওয়াইতে ডিটেইল ডিসকাস করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন থিওরি এক্স এ যদি আমি কাউকে রাখি, তাহলে বলা হচ্ছে থিওরি এক্স হচ্ছে ইনহিয়ারেন্ট ডিসলাইক ফর ওয়ার্ক, কাজের প্রতি তার মনোযোগ নাই, বাই ডিফল্ট তিনি অলস, আনএম্বিশাস অ্যান্ড প্রেফার টু বি ডিরেক্টেড বাই আদার্স। ভাই তুমি একটু এটা করে দাও তো, এই তুমি এটা একটু করো তো, মানে ডিরেকশন দিবে, নিজে কাজ করবে না। অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, লেক ক্রিয়েটিভিটি অ্যান্ড রেসিস্ট চেঞ্জ, ক্রিয়েটিভিটি নাই, যেটার মধ্যে আছে সেটাই পড়ে থাকবে, নতুন চেঞ্জের দিকে যেতে চাচ্ছেন। ফোকাস অন লোয়ার লেভেল physiological and safety needs to motive workers. External control and close supervision required to achieve organizational objectives. বলা হচ্ছে এই টাইপের ব্যক্তিদেরকে মোটিভ করতে গেলে কিন্তু আপনি হেসে খেলে কনভিন্স করে মোটিভ করতে পারবেন না। আপনি তাকে মোটিভ করার জন্য বলা হচ্ছে কন্ট্রোলিং স্ট্রাকচারটা হাতে নিতে হবে। কন্ট্রোলিং স্ট্রাকচারটা মানে হচ্ছে তাকে বলতে হবে যে তুমি এই কাজ না করে শেষ করে যেতে পারবা না, এবং এটা তুমিই করবা, অন্য কাউকে দিয়ে করাতে পারবা না, এই কাজের সাথে রিলেটেড যত ফটোকপি আছে সব তুমি করবা, সবকিছু তুমি করবা। এখন আপনি তো কাজ না করে অলস হয়ে বসে আছেন, আপনি এগুলির পাশাপাশি তাকে বলবেন যে তুমি এই কাজটা করলে দেখো, তুমি তো মানে শরীর ভারী হয়ে গেছে, তুমি যদি ফটোকপির জন্য একটু হেঁটে যাও, আশা করো ফটোকপি এখান থেকে 1 মিনিট যেতে লাগে, তোমার তো শরীরের একটু আহ চর্বিটা কমবে, সো তুমি তো একটু হেঁটে গেলে তোমার জন্য ভালো হয়। আমি কিন্তু ইনডাইরেক্টলি তাকে মোটিভেট করলাম, বাট তাকে কিন্তু আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি তুমি ছাড়া কিন্তু আর কেউ ফটোকপি করতে পারবে না। তাহলে যারা থিওরি এক্স এর মধ্যে বিদ্যমান থাকে, যারা থিওরি এক্স এর মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে তাদেরকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, এবং তাদের মোটিভেশনটা একটু স্ট্রং টোনের হতে হবে। কারণ আপনি কিন্তু ওই আপনি থিওরি এক্সে যে থাকে ক্যালাস ইত্যাদি ইত্যাদি, তার কিন্তু চাকরি করে খেতে হচ্ছে। সো চাকরি না থাকলে কিন্তু তার কোনো অবস্থা নাই। সো আপনি এমন করা যাবে না যে তাকে যদি আমি বেশি টাইট দিই সে চাকরি ছেড়ে দিবে না, চাকরি ছেড়ে দিলে তো সে অন্য কোথাও যাওয়ার কোনো উপায় নেই, সে যে অলস, অন্য কেউ তাকে নিবে না। সো আপনি তাকে গিয়ার আপ করতে হলে আপনি তাকে স্ট্রিক্টলি প্রোটেক্ট করতে হবে। এই স্ট্রিক্ট ইনস্ট্রাকশন নেওয়াটাও থিওরি এক্স এর জন্য মোটিভেশন। থিওরি ওয়াই, এখানে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলফ মোটিভেশন কাজ করবে। সেলফ, আপনি শুধু গিয়ার আপ করবেন, আপনি শুধু পাশে থাকলেই থিওরি ওয়াই রিলেটেড ব্যক্তিদের মোটিভেশনটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যখন ম্যাকগ্রেগরের থিওরিটা এক্স ওয়াই থিওরিটা অ্যাপ্লাই করতে যাবেন, আপনি ক্যাটাগরি করে ফেলবেন থিওরি এক্স এ কারা থাকবে। ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটাকে মোটিভ করতে চাইবেন, মোটিভেশনে ফেলতে চাইবেন, তিনি আসলে থিওরি এক্স এ পড়ছে না থিওরি ওয়াই তে পড়ছে। যদি থিওরি এক্স এ পড়ে, তাহলে আপনি থিওরি এক্স এর মতো করে ইনস্ট্রাকশন যেখানে দেওয়া আছে সেরকম করে ইনস্ট্রাকশন দিবেন তাকে। যদি থিওরি ওয়াই তে পড়ে তাহলে ইনস্ট্রাকশন। নেক্সট, দ্য ইকুইটি মডেল। ইকুইটি মানে হচ্ছে সমতা। আমি যতটুকু কাজ করব তার এগেনস্টে যতটুকু রিটার্ন পাওয়া দরকার, রেওয়ার্ড পাওয়া দরকার,
রেকগনিশন পাওয়া দরকার, ততটুকু পেলেই আমি মোটিভেটেড। এটা হচ্ছে ইকুইটি মডেলের মোটিভেশনাল থিওরি, যে তুমি যতটুকু করবা ততটুকুই তুমি পাবা। এটা যদি কাউকে এনশিওর করা যায়, তাহলে সে মোটিভেটেড, যে আমি আসলে ডিপ্রাইভ হচ্ছি না। কেউ যদি ডিপ্রাইভ না হয়, তাহলে সে সে কাজ থেকে, হয়তো সে এক্সট্রাঅর্ডিনারি লেভেল পাচ্ছে না, বাট সে ডিপ্রাইভ হচ্ছে না, তখন কিন্তু তার মধ্যে সেই কাজটা করতে অনুপ্রেরণা জাগবে, সে মোটিভেটেড হবে। এখানে বলা হচ্ছে, দেখেন লেখা আছে, ইকুইটি মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি ইনপুট দিয়েছে এক্স পরিমাণ কাজ, আউটপুট পেয়েছে এক্স এর সমপরিমাণ রিটার্ন, খুশি। অন্য একজন ইনপুট দিয়েছে ওয়াই পরিমাণ, সে আউটপুট করেছে ওয়াই পরিমাণ। যতটুকু ইনপুট দিয়েছে ততটুকুই আউটপুট দিয়েছে। ইনপুট যা, আউটপুট ব্যালেন্স, এটাকে বলা হয় ইকুইটি। বেশি হওয়ার দরকার নেই, ব্যালেন্স থাকলেই আমি খুশি। আমি যা দিচ্ছি সেটা রিটার্ন আমি পাচ্ছি। যেমন আমি হার্ড ওয়ার্ক করছি, আমি এটা রেকগনিশন পাচ্ছি। এক্সপিরিয়েন্সের উপর বেস করে প্রমোশনটা ইনশিওর হচ্ছে। আমি শিক্ষিত বা অনেক বেশি পড়াশোনা করেছি, আমার স্যালারিটা বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ক পারফরমেন্সের উপরে, যতটুকু ওয়ার্ক পারফরমেন্স করেছি তার উপর সমপরিমাণ বোনাস পেয়েছি। এটা হচ্ছে আমি ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। ইনপুটের সাথে আউটপুটের যখন এক্সপেকটেশনটা ম্যাচ করে, সমান হয়, তখন সেটাকে বলা হয় ইকুইটি মডেল। কেউ যদি সমতা পায়, তাহলে সে সেইখান থেকে মোটিভেশন পাবে, মোটিভ পাবে, মোটিভেশনাল স্ট্রাকচারে যাবে, এবং সে সেই কাজটা করতে অনুপ্রাণিত। এটা হচ্ছে ইকুইটি মডেলের সামারি। থ্রি নিডস থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যতগুলি থিওরি নিয়ে আমি আলোচনা করেছি, আচ্ছা আমি শেষে বলবো কোনটা বেশি ইম্পর্টেন্ট। থ্রি নিডস থিওরি মানে তিন ধরনের নিডস মানুষের থাকে। এই থ্রি নিডস থিওরিতে ওই তিনটা জায়গায় যদি কাউকে আপনি হিট করতে পারেন, দেন তিনি ওই ডিমোটিভেটেড কাজটা মোটিভেশনাল ওয়ে টেক করতে যাবে। প্রথম হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট, তারপরে হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার। আপনি যদি কোনো একটা কাজ করবেন না, ডিমোটিভেটেড, তাকে আমি বোঝানোর চেষ্টা করছি, ভাই তুমি যদি এই কাজটা করো, তাহলে তুমি এই লেভেলের অ্যাচিভমেন্ট হবে তোমার। তুমি যদি এই কাজটা করো, এই এই ব্যক্তিবর্গের সাথে তোমার কমিটমেন্ট কানেক্টিভিটি ক্রিয়েট হবে। তুমি যদি এই কাজটা করো, ইউ উইল টেকেন হোল্ড এডিশনাল পাওয়ার। এই তিনটা পয়েন্ট যদি কোনো একটা ডিমোটিভেটেড কাজে কাউকে বোঝানো যায়, যে তুমি এই কাজটা করলে এই তিনটা পয়েন্টে, এই তিনটা সেগ্রিগেশনে তুমি ডেভেলপ করতে পারবা, হি মাস্ট বি মোটিভেটেড ফর দ্যাট ওয়ার্ক। থ্রি নিডস থিওরি আমাদেরকে এভাবে বলছে, যে যদি কাউকে তার নিডের ব্যাপারে, অথবা তার ডিমোটিভেটেড অ্যাক্টিভিটিতে যদি অ্যাচিভমেন্ট, অ্যাফিলিয়েশন এবং পাওয়ার আছে, এই তিনটা পয়েন্ট যদি তাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিতে পারি, তাহলে সে মোটিভেটেড হয়ে সেই কাজটা করবে। নিড ফর অ্যাচিভমেন্ট, ধরেন একজন সেলস পার্সন আছে, তাকে আপনি মোটিভেট করলেন। আমাদের যে অনেক সময় ওষুধ কোম্পানিতে যারা কাজ করে, মান্থ ওয়াইজ তাদের একটা টার্গেট থাকে, যে তুমি যদি এতগুলো ওষুধ সেল করতে পারো, তাহলে তুমি এটার ইনসেনটিভ পাবো। একজন ওষুধ কোম্পানির কর্মকর্তা ঠিক 30 তারিখে তার টার্গেট ফিল আপ করেছে, 1 তারিখেই কি হয়েছে, একটা মিটিং হয়েছে, তার লাইন ম্যানেজার সবার সামনে তাকে রেকগনিশন দিল, যে আমার এই অফিসার এই মাসে টার্গেট ফিল আপ করেছে। আমাদের সবার পক্ষ থেকে তাকে একটা ক্রেস্ট দিলাম। ক্রেস্টটা হয়তো 300 বা 400 টাকা, বাট এই একটা ক্রেস্ট তার কিন্তু মানে বড় ধরনের একটা রিকগনিশন হয়ে যাবে, এবং সে কিন্তু এটাতে ডেফিনেটলি ডেফিনেটলি সে এটাতে মোটিভেটেড হবে, যে না আমি আসলে এই কাজটা শুরু করবো। এবং আমরা সবাই এরকম হয় আমাদের মধ্যেও, আমরা ডিপোজিট টার্গেট ফিল আপ হলে ম্যানেজারের পক্ষ থেকে আমাদেরকে রিকগনিশন দেওয়া হয়, অ্যাচিভমেন্ট দেওয়া হয়, হেড অফিসের পক্ষ থেকে অ্যাচিভমেন্ট দেওয়া হয়। নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর অ্যাফিলিয়েশন মানে হচ্ছে, আপনি ধরেন কোনো একটা কাজ করতে গিয়েছেন, আপনি টিম ওয়ার্কটা পাচ্ছেন, কয়েকজন মিলে কাজ করার সুযোগ পাচ্ছেন। কয়েকজন মিলে কাজ করতে গিয়ে আপনার হঠাৎ করে আমি আপনাকে বললাম যে, ভাই আপনি যাদের সাথে কাজ করছেন, এর মধ্যে একজনের কিন্তু ভাই এসপি আছে, অথবা বড় ধরনের পুলিশ কর্মকর্তা আছে। এদের সাথে আপনি সম্পর্ক ভালো রেখে যদি কাজ করতে পারেন, কোনো ধরনের বিপদ আপদ হলে ওরা কিন্তু আপনাকে সহযোগিতা করবে। নিড ফর অ্যাফিলিয়েশন অটোমেটেড আপনার মধ্যে কাজ করবে, হ্যাঁ ঠিক তো। কোনো কারণে আমি যদি ঝামেলা পড়ি, এদের আমার সহযোগিতা লাগবে,
পুলিশটা ধরেন আমি নেগেটিভ সেন্স থেকে বললাম, ডক্টরের কথা বললাম, ইঞ্জিনিয়ারের কথা বললাম, অন্য পেশার কথা বললাম, উকিলের কথা বললাম। আপনি যত বেশি অ্যাফিলিয়েশনে যাবেন, যত লোকজনের সাথে কোঅর্ডিনেশনে যাবেন, সোশ্যাল গ্যাদারিং এ যাবেন, আপনি এই কাজের মাধ্যমে সোশ্যাল গ্যাদারিং এ যেতে পারবেন এবং এটা আপনাকে এই বেনিফিটসটা দিবে, এই টিম ওয়ার্কটা আপনাকে এটা দিবে। নিড পাওয়ার এটা মনে হয় এক্সাম্পল দেওয়ার দরকার নাই। আপনি যদি এই কাজটা করেন, আপনি যদি সাকসেস হতে পারেন, ইউ উইল গেট পাওয়ার। পাওয়ারের চেয়ে বড় জিনিস কোনো কিছু না। কাউকে যদি আমি এই তিনটা পয়েন্ট দিয়ে মোটিভেট করতে পারি, দেন শি হি অর শি উইল বি কনভিন্সড অর মোটিভেটেড ফর ডুইং দ্যাট। 8 নম্বর হচ্ছে থ্রি নিডস থিওরি। আমাদের মোটিভেশনাল থিওরি কমপ্লিট। তাহলে মোটিভেশনাল থিওরির মধ্যে মেইনলি পরীক্ষার মধ্যে আসে যেটা, মানে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে নিড ওন্ট স্যাটিসফ্যাকশন চেঞ্জ, যেটা এটা আসে। মাসলোর হায়ারার্কি থিওরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইআরজি থিওরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবই তো আসে। হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরিটাও ইম্পর্টেন্ট। এক্সপেক্টেন্সি মডেলটা কম ইম্পর্টেন্ট, এটা সাধারণত পরীক্ষায় আসে না। ম্যাকগ্রেগরের থিওরিটা ইম্পর্টেন্ট, এক্স ওয়াই থিওরিটা বেশি ইম্পর্টেন্ট, এক্স ওয়াই থিওরিটা মাস্ট আসে, ইম্পর্টেন্ট। ইকুইটি মডেল থিওরিটাও আসে শর্ট নোটেড। থ্রি নিডস থিওরিটাও ইম্পর্টেন্ট, তো আসে। মানে এক্সপেক্টেন্সি থিওরিটি ছাড়া অন্য 7টা থিওরি আসলে মোটিভেশনাল থিওরির পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ 10 মিনিটস, 10 মিনিট আজকে ক্লাস নিব, 10 মিনিটে আমরা মোটামুটি শেষ করতে পারবো। লিডারশিপ থিওরিটা একটু ছোটভাবে শেষ করা যাবে। এটা শুধু আমি একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে দিলে আপনি বুঝবেন। লিডারশিপ থিওরিতে মানে হচ্ছে কিভাবে বাই বন্ড লিডারশিপ ক্রিয়েট করা যায়, যে থিওরির মাধ্যমে, সেই থিওরিগুলিকে বলা হয় লিডারশিপ থিওরি। প্রথম লিডারশিপ থিওরি হচ্ছে গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ। গ্রেট ম্যান, গ্রেট ম্যান থিওরির লিডারশিপের কথা হচ্ছে কোনো একজন ব্যক্তি লিডার হবে বাই বন্ড। লাস্ট লাইনটা থেকে, ইট ইন্ডিকেটস দ্যাট লিডার্স আর বর্ন, নট ক্রিয়েটেড, অ্যান্ড ক্যানট বি লার্ন। মানে কোন একজন ব্যক্তি জন্মগতভাবে নেতৃত্ব দেওয়ার গুণটা অর্জন করে যারা, তারাই হচ্ছে ইন ফিউচারে লিডার হয়। এটা হচ্ছে গ্রেটম্যান থিওরির ব্যাখ্যা। উনি বলার চেষ্টা করেছেন এই ব্যাখ্যার মাধ্যমে যে কোন একজন ব্যক্তি আসলে জন্মগতভাবে তার লিডারশিপ কোয়ালিটিটা থাকে, বড় হয়ে সে শুধু সেটাকে ফ্লরিশ করে, বাট সে ফ্লরিশ না করলেও লিডারশিপ থিওরি দিয়ে, লিডারশিপ বাই নেচার, লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স দিয়ে সে এমনি লিডার হতে পারে। এক্সাম্পল দিয়েছে মহাত্মা গান্ধীর কথা আমরা দিয়েছি এখানে, যে তার যে কোয়ালিটি, তার যেটা, সে যত বড় ধরনের, যত বড় লিডার হয়েছে আসলে তার ওই রকম স্কিল কিন্তু ছিল না, বাট তারপরেও, স্কিল না থাকার পরেও তিনি কিন্তু গ্রেট লিডার হয়েছেন, কারণ জন্মগতভাবেই বলা হচ্ছে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা ছিল। এটা হচ্ছে গ্রেট ম্যান লিডারশিপ থিওরির ব্যাখ্যা। নেক্সট, দ্য ট্রেট থিওরি অফ লিডারশিপ। ট্রেট মানে হচ্ছে, বাংলা যেটা আমি এটাকে মিন করি, এটা মানে হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা মানে হচ্ছে বৈশিষ্ট্য, কোন একজন ব্যক্তির ভিতরে কি বৈশিষ্ট্য কাজ করে, এটা হচ্ছে এই ট্রেট থিওরি অফ লিডারশিপটাও অনেকখানি গ্রেটম্যান থিওরির মতো। এখানেও বলা হচ্ছে দ্য ট্রেট থিওরি অফ লিডারশিপ সাজেস্ট দ্যাট ইফেক্টিভ লিডার্স প্রসেস এনেট, এনেট মানে হচ্ছে ইনবর্ন, বাই নেচার যেটাকে বলি, ইনহিয়ারেন্ট, এনেট, ইনবর্ন সব এক কথা, জন্মগতভাবেই কিছু বৈশিষ্ট্য ব্যক্তির মধ্যে থাকে, দ্যাট মেক দ্যাম স্ট্যান্ড আউট। মানে ট্রেড থিওরি এবং গ্রেটম্যান থিওরি সেম টোন, দুইটাতে বলা হচ্ছে জন্মগতভাবে মানুষের মধ্যে কিছু ইনহেরেন্ট, ইনবর্ন অথবা এনেট কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলি পরে ব্যক্তিকে গ্রেট লিডার হিসেবে ট্রিট করতে সহযোগিতা করে। দিস আইডিয়া ইজ দ্যাট পিপল আর বর্ন উইথ দিস ট্রেটস, ট্রেটস মানে বৈশিষ্ট্য, রেদার দেন ডেভেলপিং দেম লেটার ইন লাইফ। বলা হচ্ছে পরের জীবনে লেখাপড়া করে, লিডারশিপ ট্রেনিং করে, এই করে ওই করে তারা লিডার হয় না, তাদের মধ্যে বাই বর্ন লিডারশিপ কোয়ালিটিটা বিদ্যমান থাকে। সো ট্রেড থিওরি এবং গ্রেটম্যান থিওরি, যিনি লিখতে যাবেন সেম লেখা, সেম এক্সাম্পল, সেম জিনিস লিখলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। অল্টারনেটিভ আমি শুধু নামটাকে আলাদা করে বললেই পেয়ে যায়। নেক্সট থিওরি, এটা হচ্ছে ট্রানজেকশনাল লিডারশিপ থিওরি, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ থিওরি। দুইটা থিওরি, একটা হচ্ছে ট্রানজেকশনাল, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশনাল। একটা হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ, আরেকটা হচ্ছে
ট্রানজেকশনাল লিডারশিপ ওয়ার্ডটা একরকম। আমরা দুইটা দুইটা এক্সাম্পল দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বুঝতে পারছি যে লিডার তৈরি করার জন্য আমি আসলে এই থিওরিটা পড়ছি। ট্রানজেকশনাল লিডারশিপ থিওরিতে বলা হচ্ছে এ স্টোর ম্যানেজার সেটস সেলস টার্গেট ফর এমপ্লয়িজ এন্ড প্রোভাইড ইনসেনটিভস ফর মিটিংস or exceeding them. Employees who consistently fail to meet exceptionals might be given fewer responsibilities or face disciplinary action. ট্রানজেকশনাল থিওরিটাকে বলা হয় আসলে এইটা পারফরমেন্স, রেওয়ার্ড, স্ট্রাকচার, অ্যাবিলিটি, ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটিটা দেখে প্র্যাকটিসে যায়, লিডারশিপের মধ্যে যায়। অর্থাৎ আমি দেখছি যে ও ভালো কাজ করছে, ওর মধ্যে ট্রান্সপারেন্সি আছে, ও ঠিকঠাক ভাবে কাজ করছে, ওকে তুলে নিয়ে আসলাম। এটা আমাদের এই ট্রানজেকশনাল লিডারশিপ কিন্তু আমাদের সোসাইটিতে আছে। আমি তুলে নিয়ে আসছি, আমি দেখতে পাচ্ছি ও ভালো কাজ করছে, ওর মধ্যে এই গুণটা আছে, তাকে নিয়ে আসা। এটা হচ্ছে ট্রানজেকশনাল লিডারশিপ। আমি দেখতে পাচ্ছি ওর কথাবার্তা ভালো, আমি দেখতে পাচ্ছি ওর চালচলন ভালো, ইন্টিগ্রিটি ভালো, ট্রুথফুলনেস আছে, বোল্ড আছে, কোনো ধরনের ফেক কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না। তাকে আমি এগুলিকে অ্যাপ্রিসিয়েট করে সামনের দিকে নিয়ে আসা, এটাকে বলা হয় ট্রানজেকশনাল লিডারশিপ। আবার আমি দেখতে পাচ্ছি তাকে অনেক ধরনের স্কোপ দেওয়ার পরে সে আসলে ডিমোটিভেটেড, কাজ করতে পারছে না, তখন আমি অটোমেটেড তার লিডারশিপ কোয়ালিটিটাকে ডিমলিশ করে দিব, নিচের দিকে নিয়ে যাব, এবং তাকে তার রোলটা থেকে সরিয়ে দিব বা রোলটাকে কমিয়ে দিব। এটা হচ্ছে ট্রানজেকশনাল লিডারশিপের নেগেটিভ পার্ট। অফিসের ক্ষেত্রে আমরা অনেক রকম হয়, অনেক ক্ষেত্রে এরকম হয় না যে ধরেন আমরা একটা পিকনিক করতে চাচ্ছি, অফিস থেকেই পিকনিক করতে চাচ্ছি, বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের রোল দেয়। একজন সবার সাথে খুব মিশতে পারে, তাকে আমরা এক রোল দিই। একজন সবার সাথে মিশতে পারে না, তাকে আমরা অন্য রোল দিই। আর এটা ট্রানজেকশনাল লিডারশিপ রোলের মধ্যে আরেকটা খুব সুন্দর এক্সাম্পল দিতে পারি। মানে এটা নেগেটিভ নেওয়ার কিছু নেই। আমাদের প্রচুর পরিমাণ হুজুর থাকে, মৌলবীরা আছে, যারা মসজিদ মাদ্রাসার জন্য কিন্তু ডোনেশন তুলতে খুবই এক্সপার্ট। আপনারা জানি না পেয়েছেন কিনা, আমি একজন এরকম পেয়েছি। একদিন একটা মসজিদে উনি সবার কাছে ক্ষমা চেয়েছেন প্রথমে, যে আমি 20 মিনিট সময় নিব, 20 মিনিট সময় নিয়ে আমি আপনাদের মসজিদে 25 লাখ টাকা ডোনেশন নিয়ে দিব। সবাই বলেছে ঠিক আছে। এই যে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কথাবার্তা বলে 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 21 না 22 মিনিটের জায়গায় 25 লাখ টাকা হয়ে গেছে। এটা হচ্ছে ট্রানজেকশনাল লিডারশিপ। মানে আমি আহ, আমার মধ্যে কি কি পারফরমেন্স আছে, আমার কি গুণ আছে, আমার কোনটা কি আছে, কোনটা কি নাই, এই জায়গাগুলিকে প্রত্যেক প্রপার ওয়েতে এক্সিকিউট করাটা হচ্ছে ট্রানজেকশনাল লিডারশিপের মধ্যে পড়ে। ট্রান্সফরমেশনাল লিডারশিপ হচ্ছে অন্যজনের কাছে দিয়ে দেওয়া। লিডার অন্যকে ইন্সপায়ার করবে, মোটিভ করবে, ট্রান্সফার করবে, নিজে কাজ করবে। অন্যকে বলবে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা শেখা দরকার, তুমি এটা করো, মানে ট্রান্সফার করবে, অ্যাক্টিভিটিস গুলি ট্রান্সফার করবে। বাট যাদের কাছে ট্রান্সফার করবে দে অল আর কনভিন্সড অ্যান্ড মোটিভ উইথ দিস লিডার। এটাকে বলা হয় ট্রান্সফরমেশনাল লিডারশিপ। মানে আমার লিডারশিপের কোয়ালিটিটা আমি অন্যজনের মধ্যে ট্রান্সফার করব, তাদেরকে গ্রো আপ করার চেষ্টা করব, তাদেরকে আমার জায়গায় ট্রেনিং নেওয়ার কথা বলবো, তাদেরকে আমার জায়গায় ক্লাস নেওয়ার কথা বলবো, তাদেরকে আমার রোল প্লে করার কথা বলবো, আমার কাস্টমারকে বলবো তুমি হ্যান্ডেল করো। এটা হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ। তারপরে হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপ। সিচুয়েশনাল লিডারশিপ এবং সিচুয়েশনাল লিডারশিপ হচ্ছে লিডাররা বাই বর্ন জন্ম নেয় না। এখানে বলবে লিডাররা সিচুয়েশনের উপর বেস করে লিডারশিপ ক্রিয়েট হয়। সিচুয়েশনের উপর বেস করে যে প্রপার ওয়েতে কাজ করবে তার মধ্যে আসলে লিডারশিপ কোয়ালিটিটা থাকবে। সিচুয়েশনে যে প্রপার ওয়েতে কাজ করতে পারবে না, সে বাই বর্ন লিডার হলেও সে আসলে ভালো লিডার হবে না। এটা হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট লিডারশিপ, দ্য বিহেভিয়রিস্ট থিওরি অফ লিডারশিপ। তারপরে হচ্ছে বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ। এই দুইটাই মনে হয় শেষ আমাদের। বিহেভিয়রিস্ট লিডারশিপ যেটা, এইখানে এই লিডারশিপে বলার চেষ্টা করা হয়েছে যে এখানে আসলে দুই ধরনের ব্যক্তির আচরণ টেক করা হয়। একটা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে পিপল ওরিয়েন্টেড। আমি আসলে যখন লিডারশিপ কোয়ালিটিটা ক্রিয়েট করতে চাবে, এখানে বলা হচ্ছে দ্য বিহেভিয়ারিস্ট থিওরি অফ লিডারশিপ সাজেস্ট দ্যাট লিডারশিপ ইফেক্টিভলি স্টেম ফ্রম স্পেসিফিক অবজারভেশন বিহেভিয়ার্স দ্যাট ক্যান বি লার্নড অ্যান্ড অ্যাপ্লাইড রেদার দেন ইনার ট্রেন্ড। মানে এইটা আসলে সিচুয়েশনাল লিডারশিপের মতো একটা লিডারশিপ। এইটা
আমরা শুরুর দিকে যে লিডারশিপটা পড়েছিলাম, এই গ্রেট ম্যান থিওরিটার রিভার্স। আমরা দেখেন এই লিডারশিপ থিওরিটা কিন্তু আপনি পার্ট 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 করে ফেলতে পারেন। গ্রেট ম্যান অ্যান্ড ট্রেন্ড সেম, সিচুয়েশনাল লিডারশিপ অ্যান্ড বিহেভিয়ারিস্ট লিডারশিপ আর সেম। এই দুইটা ওই দুইটা রিভার্স। এখানে বলা হচ্ছে যে সিচুয়েশন, বিহেভিয়ার, স্ট্রাকচারে যে ভালো কাজ করতে পারে হি উইল বি দ্য লিডার। আমি জন্মগতভাবে আমার লিডারশিপ আছে, একটা ক্রুশিয়াল মোমেন্টসে আমি লিডারশিপের সেই গুণটাকে প্রকাশ করতে পারি নাই, তাহলে কিন্তু আমাকে লিডার হিসেবে বলা যাবে না। গ্রেটম্যান্ডে যাকে লিডার বলছে, বিহেভিয়ারে কিন্তু তাকে লিডার বলছে না। গ্রেটম্যান্ডে বলেছে যে বাই নেচার লিডারশিপ সেটা সাস্টেইন করে। বিহেভিয়ারালি বলছে যে না, তার ক্যারেক্টারিস্টিক্স, সিচুয়েশন, বিহেভিয়ারের উপরে তার লিডারশিপটা ডিপেন্ড করে। এখানে বলা হচ্ছে যে বিহেভিয়ারিস্টের ক্ষেত্রে টেক ওরিয়েন্টেড এবং পিপল ওরিয়েন্টেড বিহেভিয়ার আছে। ধরেন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, টেক ওরিয়েন্টেড এর ক্ষেত্রে সেটিং গোল, অর্গানাইজিং ওয়ান, ক্লারিফিকেশন রোল এন্ড প্রোভাইডিং ফিডব্যাক। আর পিপল ওরিয়েন্টেড এর ক্ষেত্রে পিপলের সাথে যারা কাজ করে, পিপলের মধ্যে এমপাথি দেখানো, তাদেরকে এনকারেজ করানো, কোলাবোরেশন করানো, সাপোর্ট করা, বিল্ডিং ট্রাস্ট, এই কাজগুলির মাধ্যমে পিপল ওরিয়েন্টেড বিহেভিয়ারের লিডারশিপটা দিয়ে দেয়। তার মানে টাস্ক ওরিয়েন্টেড লিডারশিপ ক্রিয়েট হওয়ার জন্য এই কাজগুলিতে সেট আপ দিতে হয়। আর পিপল ওরিয়েন্টেড বিহেভিয়ারের লিডারশিপ অর্জন করার জন্য কাস্টমারের পার্সনদের এই এই জায়গাগুলিকে হিট করতে হবে। লাস্ট, বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ। বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ মানে হচ্ছে লিডারশিপটা ওই আগেরটার মতোই, জন্মগতভাবে হবে না। এখানে যেমন বলছে এটা সিচুয়েশন বা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, আর এটা বলে যে না, এটা আসলে ডিপেন্ড করে, ইনহিয়ারেন্ট গুণের উপর ডিপেন্ড করে না। এই দুইটাই বলছে, গ্রেটম্যানের রিপোর্ট মানে বিপরীতে বলছে। বাট এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যত বেশি অ্যাপ্লাই করবে, দেখেন লেখা আছে ইট পোস্ট দ্যাট লিডার্স আর মেড, নট বর্ন, and that specific behavior can be learned and applied to achieve leadership for success. এইখানে এডিশনালি বলা হচ্ছে যে যদি তুমি লিডার হতে হয়, তাহলে লিডার তৈরি করার যে মেকানিজম, প্রসেস, ট্রেনিং, ডেভেলপমেন্ট, লার্নিং, এইগুলিতে তুমি ইনভলভ হতে হবে, আদারওয়াইজ তুমি লিডার। এইটা হচ্ছে বিহেভিয়ারাল। তাহলে বিহেভিয়ারিস্ট এবং বিহেভিয়ারাল দুইটাই হচ্ছে গ্রেট ম্যান এবং ট্রেন্ড থিওরির উল্টা। এই দুইটা থিওরিতেই বলছে যে এই দুইটা থিওরি এবং সিচুয়েশনাল থিওরি এক। এখানে বলা হচ্ছে যে সিচুয়েশনের উপরে আসলে লিডার ক্রিয়েট হবে, এবং লিডার সাধারণত বিহেভিয়ারিস্টের ক্ষেত্রে বলা হচ্ছে টেক্সট ওরিয়েন্টেড এবং পিপল ওরিয়েন্টেড, দুই ধরনের লিডারশিপ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিহেভিয়ারাল বলা হচ্ছে লিডাররা বাই বন্ড ক্রিয়েট হয় না, সেটা মেড করতে হয়। মেড করতে হলে যে ব্যক্তিকে লিডার করতে চাই সেই ব্যক্তির মধ্যে লার্নিং, ডেভেলপমেন্ট, ট্রেনিং, পারফরমেন্স ম্যানেজমেন্ট অথবা লিডারশিপের অন্য যত ধরনের প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেগুলিতে সে প্র্যাকটিক্যালি দেখতে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী অনুশীলন করতে হবে, তাহলেই তার মধ্যে লিডারশিপটা ঢুকবে। এই হচ্ছে আমাদের লিডারশিপ মডেল। এবং শুরুর দিকে আমরা যেটা পড়েছি, অর্থাৎ আমাদের মোটিভেশনাল মডেল। মোটিভেশনাল মডেল পড়েছি আমরা 8টা, আর লিডারশিপ মডেল পড়েছি গ্রেটম্যান থিওরি 1, ট্রেন্ড থিওরি 2। গ্রেটম্যান পড়েছি 1, ট্রেন্ড পড়েছি 2। ট্রেন্ড এবং গ্রেটম্যান আসলে একই, এক থিওরি, আপনারা দেখেছেন। একটা আসলে আপনি শুধু স্ল্যাশ দিয়ে পড়লেও পারেন, কোনো সমস্যা নাই। ট্রানজেকশনাল লিডারশিপ এবং ট্রান্সফরমেশন লিডারশিপ, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। যে ট্রানজেকশন যেটা হয় সেটা আসলে অন্যের উপর দিয়ে অন্যের কোয়ালিটি দেখে লিডারশিপটা ক্রিয়েট হয়। আর ট্রান্সফরমেশন মানে হচ্ছে অন্যের মধ্যে নিজের কাজটা বন্টন করে লিডারশিপ অর্জন করা। তারপরে আমরা সিচুয়েশনাল লিডারশিপ বলেছি, এবং ইন্ডিভিজুয়ালি সিচুয়েশনাল লিডারশিপ, বিহেভিয়ারিস্ট লিডারশিপ এবং বিহেভিয়ারিয়াল লিডারশিপ আসলে একই জিনিস, শুধুমাত্র এইটাকে দুইটা অংশে ভাগ করা হয়। আর এইটার এই বিহেভিয়ারালের ক্ষেত্রে বলা হচ্ছে লার্নিং, ডেভেলপমেন্ট, এবং এই জায়গাগুলিতে এমফাসাইজ দিতে হবে। লিডারশিপ থিওরিতে 7টা থিওরি পড়েছি, মোটিভেশনাল থিওরিতে 8টা থিওরি পড়েছি। এর মধ্যে লিডারশিপ থিওরিতে 7টা থিওরিকে আসলে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করলেই হয়, বিহেভিয়ারিস্ট, বিহেভিয়ারাল অ্যান্ড সিচুয়েশনাল একটা, যেখানে বলা হচ্ছে আসলে লিডাররা বাই বর্ন জন্ম নেয় না, লিডারকে মিট করতে হয়, ক্রিয়েট করতে হয়।
ট্রান্সফরমেশন এবং ট্রানজেকশন হচ্ছে একটা আরেকটা রুলটা। ট্রানজেকশনাল হচ্ছে লিডারই সব কাজ করে, সেখান থেকে লিডারশিপ ক্রিয়েট হয়। ট্রান্সফরমেশনে লিডার সব কাজ করে না, অন্য জনের মাধ্যমে সে কাজ করিয়ে নেয়, বাট তার মধ্যে তখন লিডারশিপটা গ্রো করে। ট্রেড আর গ্রেটমেন্ট হচ্ছে একরকম, এখানে বলা হচ্ছে লিডার বাই বন্টন। সব 15টা থিওরি যদি কেউ ভালো করে মনে রাখতে পারেন, পরীক্ষায় মিনিমাম 25 নাম্বার কমন পাবেন। দুইটা শর্ট নোট থাকবে, একটা বড় প্রশ্নে আপনি অ্যান্সার করতে পারবেন। দুইটা শর্ট নোট ম্যাক্সিমাম পাবেন, দুইটা শর্ট নোট থাকবে, আর একটা বড় প্রশ্ন আপনি অ্যান্সার করবেন। মোটামুটি আপনি 20 বা 25 পাওয়ার মতো ক্যাপাবিলিটি হয়ে যাবে যদি আপনি প্রপার ওয়েতে 15টা থিওরি আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাটলিস্ট অ্যাট এ নাটশেল যদি মনে রাখতে পারেন, পরীক্ষায় খুবই খুবই হেল্পফুল হবে এই থিওরি। অর্গানাইজেশন ম্যানেজমেন্টের খুব শক্ত পড়াটা আমরা কভার করে ফেলেছি। নেক্সট দিন আমরা প্রথম চ্যাপ্টার পড়বো। আমরা যে 17টা টপিকস এর কথা বলেছি, সেই টপিকস বেসড ডিসকাশনে আমরা নেক্সট ক্লাসে চলে যাবো। আমি এক্সট্রিমলি সরি, একটু বেশি সময় আপনাদের ফিল করেছি, বাট আমরা আসলে থিওরিগুলি শেষ করেছি যেভাবে প্ল্যান করেছি, থিওরিগুলি শেষ করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শীটটা আমি দিয়ে দিব গ্রুপে, রেকর্ডিংটাও দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি? হ্যালো। জি, শুনছি ভাই। এটা কি ফাইনাল শিট? এটা ফাইনাল শীট, এটা ফাইনাল শীট। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের এই সপ্তাহের ক্লাসগুলি শীটটা এখন দিয়ে দিলে ভালো হতো আর কি। আমি একটু কাজ করতে হবে যে ভাইয়া, রেকর্ডিংটা আই উইল প্রোভাইড টুনাইট, বাট শীটটা হয়তো হুম। কালকে পর্যন্ত যেতে হবে, কারণ এগুলো যে যেই জায়গায় যতগুলি কাস্টমাইজেশন আছে ওগুলি কভার করে দেন আমি করছি। হুম।